ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি কি ভূতে বিশ্বাস করেন? ছেলেটির কথায় থেমে গেলাম। এই মাঝরাতে গহীন জঙ্গলে পথ চলতে এমন উদ্ভট প্রশ্ন কিভাবে করতে পারলো ছেলেটা? উনি কি আমায় ভয় দেখাতে চাইছেন নাকি? আমি উত্তর দিলাম না। আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী, ভূত বলতে কিছু হয় না। আমি লক্ষ্য করলাম ছেলেটার মুখ চোখ হঠাৎ পরিবর্তন হতে শুরু করলো, কেমন কঠিন্য ভাব। ছেলেটি পকেটে হাত রেখে বললেন, আমিও বিজ্ঞান বিভাগের ছাত্র, তবে পৃথিবীর সব কিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। আপনার নামটা কি? ওনার এমন প্রশ্নে ভড়কে গেলাম। আসলেই তো আমি ওনাকে চিনি না, কখনো দেখেছি বলে মনেও হয় না। অথচ এই মধ্যরাতে পথ চলছি, ঠিক কোথায় যাচ্ছি তাও জানি না। বললাম, আমি স্নেহা চ্যাটার্জি, কলকাতায় থাকি, তবে বাংলাদেশে আমি দাদিমার বাড়িতে আছি। এখন হয়তো কেউ বেঁচে নেই, তবে সেখানে যেতে মন চায়, রক্তের টান বলে কথা। ছেলেটা বলল, আমার পরিচয় জানতে চান না? হুম, আপনাকে আমার পছন্দ হয়নি, আর যাকে আমার পছন্দ হয় না তার সম্পর্কে কোনো তথ্য জানতে আগ্রহী নই আমি। কথাটা শুনে ছেলেটি হাসতে লাগলো। এমন হাসি কখনো দেখেছি বলে মনে হয় না। হাসিটা কি সুন্দর না কুৎসিত বোঝা গেল না। উনি বললেন, আপনি কিন্তু আমাকে খুঁজতেই বাংলাদেশে যাচ্ছেন। আমার পরিচয়টা আপনি জানতে পারলে সুবিধা হতো। যাই হোক, সামনে একটা কুয়ো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি বাংলাদেশে যাচ্ছি? ছেলেটা আবার হাসলো, সাথে সাথে চকচক করে উঠল দুপাটি দাঁত। চাঁদের শুভ্র আলো চারদিক দিনের মতো আলোকিত করে দিচ্ছে। এমন সুন্দর পরিবেশে ভালো লাগছে, তবে মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোনো অজানা পথে। একবার চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। মনে হলো এই বিশ্বজগতে একটিমাত্র মানুষ বেঁচে আছে, সেটা হচ্ছে আমি। আচ্ছা, আমার বয়স কত হবে? মনে হচ্ছে আমার বয়স ক্রমশ কমে যাচ্ছে। আশ্চর্য, নিজের বয়সটাও ভুলে যাচ্ছি নাকি? চোখ খুলে ছেলেটির দিকে তাকালাম। এখনো হাসছে ছেলেটি, গালে খোঁচা খোঁচা দাড়ি, ক্লিন শেভ করেনি বোধহয়। হয়তো ওনার কোনো আজন্ম প্রেমিক বলেছিল, খবরদার দাড়ি কাটবেন না আপনি, দাড়ি কাটলে আপনাকে চোর চোর লাগে। আমি কোনো চোরের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী নই। ছেলেটির পরনে নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা, ঠোঁট দুটো রক্ত জবার মতো লাল। হাসির ঝলকে ঠোঁট দুটো কাঁপছে ভয়ঙ্করভাবে। না, আর তাকানো যাচ্ছে না, চোখ দুটো ঝলসে যাচ্ছে। পুরুষ মানুষের এমন সৌন্দর্য থাকা অপরাধ। এই অপরাধের শাস্তিস্বরূপ তার মৃত্যুদণ্ড হওয়া দরকার, মৃত্যুদণ্ড। তোর কি শরীর খারাপ লাগছে স্নেহা? এ কি, এত ঘামছিস কেন? শ্রেয়ার ডাকে ঘুম ভাঙলো আমার। বাম চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে জল। আশপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, কোথাও সেই ছেলেটিকে দেখা গেল না। সেই নির্জন জঙ্গলটাও নেই। মানে এতক্ষণ কি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? উফ, ভয় পেয়ে গেছিলাম একদম। বাইরে ফজরের আজান হচ্ছে। মুয়াজ্জিন তার সুরেলা কণ্ঠে আল্লাহর ঘরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। পাশের সিটে ঘুমিয়ে আছে স্বপ্ন, আর একটু আগে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলল শ্রেয়া। দুজনেই আমার ফ্রেন্ড। শ্রেয়ার বাসা আমার সাথে ইন্ডিয়ায়, আর স্বপ্ন বাংলাদেশে ঢাকায় থাকে। ওর পুরো নাম মোহাম্মদ স্বপ্ন আহমেদ। আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। ভারতে থাকা সত্ত্বেও হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করারও যথেষ্ট কারণ আছে। আমার দাদির বাড়ি ময়মনসিংহে। তিনি মৃত্যুর আগে বলেছিলেন আমাকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানো হয়। তার কথা রাখতেই আমার বাংলাদেশে থাকা। আর আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড শ্রেয়াকেও আমার সাথে পাঠানো হয়েছে বাংলাদেশে পড়াশোনা করার জন্য। আর এই ভার্সিটিতেই আরেকটা বেস্ট ফ্রেন্ড জুটে। সেই স্বপ্ন এখন মরার মতো ঘুমাচ্ছে পাশের সিটে। আমরা এখন কোথায় আছি ঠিক ধরতে পারছি না। ড্রাইভার আঙ্কেল তার আপন মনে মাইক্রোজিপটা ছুটে চালাচ্ছেন। শ্রেয়ার দিকে একবার তাকালাম। সে উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করছে। আমি সিটে হেলান দিয়ে বললাম, এই ভোরবেলা জেগে আছিস যে? বোতলে জল থাকলে একটু দে তো। শ্রেয়া কোনো কথা বলল না। সে তার ব্যাগের চেইন খুলে এক বোতল জল আমার হাতে ধরিয়ে দিল। আমি বোতলটা হাতে নিয়েই জল খেতে খেতে বললাম, একটা প্রশ্ন করেছি তোকে, উত্তর দিবি না? আমার একটু ভয় করছে দোস্ত। যেখানে যাচ্ছি সেখানে কি আমাদের থাকতে দেবে? তুই শুধু শুধু একটা ডায়েরির আশায় মনমোহন সিংয়ে যাচ্ছিস।
এই দেশের সম্পর্কে তেমন কিছু জানিস? জানি না, তবে জানার চেষ্টা করব। আর যদি একান্তই না থাকতে দেয় তাহলে কোনো হোটেল মোটেল ভাড়া করে নিব না হয়। স্বপ্ন তো আমাদের সাথেই আছে, এত ভয় কিসের তোর? কথাটা বলে শ্রেয়ার দিকে লক্ষ্য করলাম। মনে হলো ভয় কমেনি একটুও, বরং আরও বাড়ছে। আমি আর কোনো কথা না বলে ড্রাইভার আঙ্কেলকে বললাম, ওখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে আঙ্কেল? ড্রাইভার একবার পেছনে ঘুরে আমাদের সবার দিকে তাকালেন, বললেন। ড্রাইভারের কথা শুনে জানলার বাইরে একবার তাকালাম। এখনো ভোরের আলো ফোটেনি, আজান শেষ হয়েছে মাত্র। জানলার কাজটা বন্ধ করে দিয়ে স্বপ্নকে ডাকতে লাগলাম। কয়েকবার ডাকার পর ঘুম ভাঙল। গাড়ি থেকে নেমে যার যার ব্যাগপত্র হাতে নিয়ে হাঁটতে লাগলাম সবাই। ড্রাইভারের ভাড়া বুঝিয়ে দিলে তিনি গাড়ি ঘুরিয়ে চলে গেছেন একটু আগে। স্বপ্ন এখনো ঘুমে ঢুলছে। পূর্বাকাশে লক্ষ্য করে দেখলাম সূর্যের আগমনের উৎসস্বরূপ লাল আভা ছড়িয়ে রয়েছে। আর একটু পরেই ঘুম ভাঙবে রাজপুত্রের। সামনে একটা মসজিদ লক্ষ্য করলাম, নামাজ শুরু হয়েছে মাত্র। স্বপ্নের দিকে তাকিয়ে বললাম, নামাজ পড়ে আয় স্বপ্ন, তোর ব্যাগগুলো আমার হাতে দে। নামাজের কথা শুনে স্বপ্ন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। নামাজের কথা শুনলেই তার অজুহাতের মেশিন বেরিয়ে আসে সব সময়। এখন নিশ্চয়ই বলবে আমার শরীরটা ভালো লাগছে না দোস্ত, দুপুরে জোহরের নামাজ থেকে শুরু করব বলেই ভ্যাবলাম আর একটা হাসি দিবে। যা ভাবা সেই কাজ। স্বপ্ন সেটাই করলো যেটা স্নেহা ভেবেছিল। স্নেহা বলল, জুতার বাড়ি না খেতে চাইলে আমার কথা মতো কাজ কর। অতপর স্বপ্ন নামাজ আদায় করে মেন রোড দিয়ে হাঁটতে লাগলো। শ্রেয়াও চুপচাপ হাঁটছে, বোধহয় এখনও ভয় পাচ্ছে। এই মেয়েটা বাংলাদেশকে এত ভয় পায় কিভাবে আমি জানি না। স্বপ্ন বলল, কই রে তোর দাদির বাপের বাড়ি? জানি না, আমি তো কখনো আসিনি এখানে, শুধু দাদির মুখে শুনেছি। কয়েকজনকে জিজ্ঞেস করতে হবে বোধহয়। আমার কথা শুনে স্বপ্ন কটমট দৃষ্টিতে আমার দিকে তাকালো। রাগে হিড়হিড় করছে ওর শরীর। বলল, এই সকাল সকাল এখন মানুষকে জিজ্ঞাসা করব কোথায় তোর দাদির বাড়ি? হুম। আরও একবার অগ্নিদৃষ্টিতে তাকালো স্বপ্ন। কোনো কথা না বলে সামনে এগোতে থাকলো। একটু পরেই একটা চায়ের স্টল সামনে পেল স্নেহারা। সেখানে গিয়ে স্নিগ্ধ সকালে এক কাপ গরম গরম চা খেলো সবাই। দোকানে বারবার আমাদের দিকে তাকাচ্ছে। সকাল সকাল এমন অপরিচিত মুখ হয়তো তিনি আগে কখনো দেখেনি। তিনি শুষ্ক মুখে একবার জিজ্ঞাসা করল, আপনারা কোনখান থেকে আইছেন? স্বপ্ন, শ্রেয়া, স্নেহা সবাই সবার দিকে চাওয়াচাওয়ি করল। আমার হঠাৎ ইচ্ছা হলো দোকানিকে একটু ভরকে দেওয়া যাক। আমি পায়ের উপর পা তুলিয়ে বললাম, আমরা ইন্ডিয়া থেকে এসেছি একটা জরুরি কাজে। আপনি কি বলতে পারবেন মহসিন সরকারের বাড়ি কোনটা? দোকানি ইন্ডিয়ার কথা শুনে সত্যি সত্যিই ভরকে গেল। তিনি একটু ভয় পেয়েছেন বোধহয়। উনি বললেন, মহাসিন স্যারকে দিয়া আপনাদের কি কাম? ওনাকেই দিয়ে সব কাম। সামনের গলি দিয়া যাবেন, বাদিকে দেখবেন একখানা ভাঙ্গাচোরা পুরাতন বাড়ি আছে। বৃদ্ধ দোকানি চুপসে গেলেন, বললেন, ওখানেই মহাসিন সরকার থাকেন। স্নেহা দোকানের টাকা পরিশোধ করে দিয়ে রাস্তা ধরলেন। সকালের সূর্য ইতিমধ্যেই পূর্ব আকাশে উঁকি দিয়েছে। সকালের স্নিগ্ধ বাতাস সবার মনটাকে ফুরফুরে করে দিয়েছে। আশেপাশে কিছু মানুষকেও লক্ষ্য করা গেল। হয়তো তারা নিজ নিজের কাজে উদ্দেশ্যে সকালের ঘুম হারাম করে ঘর ছাড়েছেন। হঠাৎ সামনের দিকে একটা ছেলেকে জগিং করতে দেখা গেল। ছেলেটাকে থামালো স্নেহা। এক্সকিউজ মি ভাইয়া, একটু শোনেন তো। ছেলেটি দাঁড়ালো, মুখে হাসি নেই, বরং এক আকাশ বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে স্নেহার দিকে। এখন তার একমাত্র উদ্দেশ্য হলো তাকে কী জন্য দাঁড় করানো হয়েছে সেটা জানা, আর যথাসাধ্য হেল্প করা, আর তারপর জগিংয়ের উদ্দেশ্যে পুনরায় দৌড়ানো। ছেলেটি স্নেহার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? এখন ছেলেটার পুরো শরীর দেখা গেল। একটা রেড কালারের টি শার্ট আর একটা অ্যাশ 3/4 প্যান্ট পরে আছে ছেলেটি। স্নেহার মনে হলো এই সেই স্বপ্নের ছেলেটা, যে ঘণ্টাখানেক আগে স্বপ্নে দেখা দিয়েছিল সে। এখন শুধু পরিবর্তন দেখা যাচ্ছে মাথার চুলে। এই ছেলেটার মাথায় সিল্কি চুল ঘামে চুপ চুপ করছে, কিন্তু স্বপ্নে আসা ছেলেটার মাথায় কোকড়া চুল ছিল। স্নেহার এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি আবার বলল, এই যে ম্যাম, কিছু বললে বলুন, না হলে আমি চলে যাচ্ছি। স্নেহা সম্বিত ফিরে পেয়ে বলল, আপনি কি মহসিন সরকারকে চেনেন? ছেলেটি বাঁকা চোখে একবার আমার দিকে তাকালো, অতপর বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে?
আমাদের একটু ওনার বাসায় পৌঁছে দিন, যেতে যেতে পরিচয় দিচ্ছি। ছেলেটিকে আমার স্বপ্নে দেখা সেই সুদর্শন পুরুষ মনে হলো। স্বপ্ন ক্ষণস্থায়ী, কিছুক্ষণের মধ্যেই তার অধিকাংশই মনে থাকে না। ছেলেটির নাম এখনো জানা হয়নি। এত গম্ভীর হয়ে থাকেন কিভাবে জানি না। তিনি যে বাড়িতে নিয়ে আসলেন সেটা একটা প্রাচীন ভাঙা বাড়ি বলা চলে, প্রাচীন একতলা বাড়ি। তবে সেই বাড়ির অবস্থা এখন নাজেহাল। ইটগুলোর সাথে লাগানো সিমেন্ট খুলে খুলে পড়ছে, হয়তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এখানে লুকিয়ে থাকা সেই স্মৃতিগুলো। কিন্তু আমাকে যেভাবেই হোক আজ থেকে 60 বছর আগের সব ঘটনা জানতেই হবে। সেটা কি আদৌ সম্ভব? মেইন রোড থেকে উত্তর পাশে ছোট্ট একটা গলির রাস্তা দিয়ে ভেতরে ঢুকলে বাঁ পাশেই বাড়িটা অবস্থান। বাড়িটি পূর্ব পশ্চিমে প্রশস্ত, তার আশেপাশে বড় বড় দুটো বট গাছ ভৌতিক রূপে বাড়িটিকে পাহারা দিচ্ছে। একটা কৃষ্ণচূড়ার প্রকাণ্ড গাছ আঙিনার মাঝে দাপটে দাঁড়িয়ে আছে। পুরাতন বাড়িটার সামনে নতুন দোতলা বাড়ি, যার অর্থ মহসিন সরকার এই পুরাতন বাড়িটায় থাকেন না, সামনে নতুন বিল্ডিংয়ে থাকেন। আমি শ্রেয়া আর স্বপ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়িটা দেখছি। ছেলেটি এখনো আমার পাশে দাঁড়িয়ে আমাদের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। ওনার সিল্কি চুলগুলো ঘেমে কপালের সাথে লেপ্টে রয়েছে। হঠাৎ তিনি নিম্ন সুরে দাদু দাদু বলে কয়েকবার চিৎকার করলেন। অতঃপর আমাদের ইশারা করে ভেতরে যেতে বললেন, যার অর্থ ছেলেটি এই বাড়ির সন্তান। আস্তে আস্তে পুরোটা বোঝা গেল তিনি যে এই বাড়ির ছেলে সেটা আগে বললেই তো হতো। কেমন গম্ভীর চাহনি নিয়ে চলাফেরা করে। নিচতলার ডান পাশের রুমটায় আমাদের নিয়ে যাওয়া হলো। রুমের ভেতরে প্রবেশ করে দেখলাম কতটা শৌখিনতার সাথে মানুষ এখানে থাকে। ছোট রুমটা বেশ গোছানো, আধুনিকতার ছোঁয়া দেখা যাচ্ছে যথেষ্ট। বিছানার মাঝে জীর্ণ শীর্ণ হয়ে শায়ে আছে এক বৃদ্ধ, বয়স 70 পার হয়ে 80-র কাছাকাছি বোধ হয়। ছেলেটা চুপচাপ শুধু একটা কথাই বলে রুম থেকে বেরিয়ে গেল। দাদু, তোমার সাথে কারা যেন দেখা করতে এসেছে। আমাদের বসতে দেওয়া হলো সোফায়। আমরা তিনজন সবাই সবার দিকে চাওয়াচাওয়ি করছি। ঘড়িতে একবার সময় দেখে নিলাম, সকাল 7:13 বাজে। এত সকাল সকাল এখানে আসা বোধহয় ঠিক হয়নি। ঘুমে ডিস্টার্ব করে ফেললাম। বৃদ্ধা অস্পষ্ট দৃষ্টিতে একবার আমার দিকে তাকালেন, বললেন, তোমরা কারা মা? এত সকাল সকাল দেখা করতে এসেছো যে? তুমি করে বললাম, কিন্তু কিছু মনে করিও না। ওনার কথা শুনে একটু শান্তি পাওয়া গেল। এতক্ষণ কেমন একটা অস্বস্তি ভর করেছিল আমাদের মাঝে। কথা শুনে যা বুঝলাম উনি যথেষ্ট শিক্ষিত। আমি বললাম, অপরিচিতাকে চেনেন? আমি ওনার নাতনি হই, কলকাতা থেকে এসেছি। দাদিমা আমাকে এখানে আসতে বলেছিল। কথাটা বলেই হাফ ছেড়ে বাঁচলাম। উনি কি চিনবেন দাদিমাকে? এই বয়সে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। যদি ভুলে যান তাহলে তো সব চেষ্টাই বৃথা। আমার কথা শুনে উনি চমকে উঠলেন। হয়তো বিছানা থেকে ওঠার জোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু শরীরের কাছে হেরে গেলেন। শোয়া অবস্থায় আমার দিকে তাকিয়ে আছেন, চোখ দুটো জলে টইটুম্বুর। বোধহয় তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না কথাটা। বললেন, কেমন আছেন তোমার দাদিমা? আমি বললাম, তিনি বছর 2-1 হয় মারা গিয়েছেন। মৃত্যুর আগে আমার জন্য একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে এইবারের কথা বলেছিলেন তিনি, জীবনে একবারের জন্য হলেও যেন বাড়িটা দেখে যাই। চিঠিটা আমার বাবার হাতে দিয়ে বলেছিলেন এটা যেন আমাকে 2 বছর পর দেওয়া হয়। 2 বছর পর কেন দিতে বলেছিলেন আমি জানি না। কথাটা বলেই একটু চুপ থাকলাম। ওনার দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়ছে। আবার বললাম, আমি এখানে এসেছি আমার দাদিমার বাড়িতে, কিন্তু এইখানে আমার কোনো আত্মীয় নেই, শুধু বাড়িটা যা পড়ে রয়েছে। এখানে কয়েকদিনের জন্য এসেছি, থাকতে দিবেন? অকপটে আবেদন করে ফেললাম। শ্রেয়া আমার দিকে তাকিয়ে আছে। স্বপ্ন আপন মনে রুমটার চারপাশটায় চোখ বোলাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আমার কথাগুলো শুনছে। সাথে সাথে রুমে প্রবেশ করলো এক মধ্যবয়স্ক মহিলা, হয়তো সেই ছেলেটার মা হবে। মহিলাটাকে দেখে উনি বলে উঠলেন, ওদের জন্য সকালে নাস্তা রেডি করো মা, আর উপরের রুমগুলো পরিষ্কার করে থাকার ব্যবস্থা করে দাও। 1948 সাল। চিৎকার করতে করতে বাড়ির ভিতরে পা রাখলো ইয়াসিন। অত্যন্ত চঞ্চল প্রকৃতির মানুষ, সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ঢাকা থেকে ফিরেই সে ব্যতিব্যস্ত হয়ে তার বড় ভাই ইউসুফকে ডাকছে, যদিও সে জানে তার বড় ভাই জবাব দেবে না। তবুও বাইরে কোথাও বেরোতে গিয়ে ফেরার সময় এভাবেই চিৎকার করে তার ভাইকে ডাকে। বাড়িতে প্রবেশ করেই দেখলো আঙিনায় মহসিন চুপচাপ অপরাজিতার সাথে লুডো খেলছে। মহসিনের বয়স 8 বছর।
তবে এই বয়সে সে দুষ্টুমি করার লিডার হয়ে গেছে। এক মুহূর্ত স্থির থাকতে পারে না সে। ভয় পায় একমাত্র ইউসুফকে, আর এই দুনিয়ার ভয় পাওয়ার মতো মানুষ হয়তো তার নেই। ইয়াসিনকে দেখলেই লুডো খেলা রেখে দৌড়ে আসলো তার কাছে। তার সামনে গিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল। ইয়াসিন বিরক্ত মুখে মহসিনের দিকে তাকালো। বাইরে থেকে আসলেই কিছু একটা আনতেই হবে যেন। ইয়াসিন অপরাজিতার দিকে একবার তাকালো, অতঃপর বলল, অপরাজিতা সলজ্জিত দৃষ্টিতে তাকালো, অতঃপর লুডো খেলা রেখে সাদের উদ্দেশ্যে পা বাড়ালো ইউসুফকে খোঁজার জন্য। অপরাজিতার বয়স 18 পেরোলো সবে। কিশোরী মন রেখে যৌবনে পা দিয়েছে। অত্যন্ত ফর্সা ত্বক, এই সামান্য রোদেই লাল হয়ে গেছে। সে ওড়না দিয়ে শরীর থেকে ছাদে উঠল। বন্ধু বলতে একটাই, সে হচ্ছে ইউসুফ। পুরো নাম সাদ্দ আবদুল্লাহ ইউসুফ। ছাদে উঠে দেখলো ইউসুফ কাঠের একটা চেয়ারে বসে বই পড়ছে এই কড়া রোদে। অপরাজিতা রোদ থেকে বাঁচার উদ্দেশ্যে মাথায় ওড়না ধরল। এই রোদে বসে কিভাবে বই পড়ছে মানুষটা কে জানে। অপরাজিতা কপট রেখে সামনের টেবিলে একটা বই নিয়ে ঠাস করে সেখানেই রেখে দিল। হঠাৎ শব্দে চমকে উঠল ইউসুফ। হাতের বইটা রেখে সামনে দৃষ্টি রাখল। অপরাজিতা দাঁড়িয়ে আছে মুখ গোমড়া করে। এটা তার সচরাচর স্বভাব। অপরাজিতার গোমড়া মুখ দেখে একটা মুচকি হাসি দিল ইউসুফ। সে জানে একটা হাসি অপরাজিতার রাগ ভাঙাতে যথেষ্ট। অপরাজিতা সত্যি সত্যি হাসি দেখে সম্মোহিত হয়ে গেল। এই মানুষটা কিভাবে এত হাসে? দাঁতগুলো তো চকচকে হীরার মতো হচ্ছে। আশ্চর্য, এভাবে হাসলে তো আমি আমার রাগ ধরে রাখতে পারি না। অপরাজিতা ইউসুফের পুরো শরীরের দিকে এক দৃষ্টি ছুঁড়ল। ঝাঁকড়া চুলগুলো তপ্ত রোদে সোনালি রঙের রঙিন দেখাচ্ছে। চোখে মোটা ফ্রেমে সাদা চশমা। বোধহয় এই চশমাটার কারণেই তাকে এত সুন্দর লাগে। একটা সাদা শার্ট পরেছে আর কালো লুঙ্গি। অপরাজিতা যতটা সম্ভব রাগ আনার চেষ্টা করল। রেগে বলল, এই রোদে বসে বই পড়তে তোমার অসুবিধা হয় না? গন্ডারের ছামড়া নাকি? ওই তো কৃষ্ণচূড়ার ছায়া এসে পড়েছে, ওই ছায়ায় বই পড়লে তো হয়। এমন ভাবতে হচ্ছে যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট ভাই। ভাব দেখলে মরে যায়। ইউসুফ জবাব দিল না। তার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। এই পৃথিবীতে সে বাক প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, তবে কণ্ঠের সেই অভাব তার হাতে রেখে দিয়েছে মহান আল্লাহ। একটা মানুষকে সামনে রেখে মুহূর্তেই তার প্রতিকৃত এঁকে দিতে সক্ষম সে। তবে তার সব কথা একমাত্র অপরাজিতা বুঝতে পারে। অনেক সময় চোখ দেখেই বুঝে যায় তার মনের সব কথা। অপরাজিতা এখনো কঠিন চোখে ইউসুফের দিকে তাকিয়ে আছে, যদিও ইতিমধ্যে ইউসুফের মিষ্টি হাসিতে খুন হয়ে গিয়েছে সে শুভ্র ওড়না মাথা থেকে নামিয়ে গলায় ঝুলিয়ে রাখল। অতঃপর টেবিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা মোটা বই হাতে নিল। ইউসুফ মুগ্ধ দৃষ্টিতে অপরাজিতার দিকে তাকালো। আজ ক্ষণিকের জন্য বাকশক্তি ফিরে পেলে ইউসুফ শুধু একটা কথাই বলতো, তুমি অনেক সুন্দর অপরাজিতা। ঠিক অপরাজিতা ফুলের থেকেও মিষ্টি। তোমার ওই দুটো আঁখের দিকে তাকালে আমি হারিয়ে যাই দূর অজানায়। টানা টানা চোখ দুটো আমায় সম্মোহিত করে। তুমি কি সেটা কখনো জানতে পারবে? হঠাৎ চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটাও উধাও হলে ভাবনায় ছ্যাদ ঘটে ইউসুফের। ইউসুফ চোখ তুলে তাকালো অপরাজিতার দিকে। সাথে সাথে খিলখিলিয়ে হাসতে লাগলো অপরাজিতা। অপরাজিতা নিজের চোখে চশমাটা লাগিয়ে বিজ্ঞের স্বরে বলল, এই যে মিস্টার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কনিষ্ঠ ভ্রাতা, সারাদিন বই পুস্তক নিয়ে থাকিলে হইবে? আপনার ছোট ভাই ঢাকা থাইকা আগমন করিয়াছেন, দেখা করিবেন না? ইয়াসিনের আসার সংবাদ পেয়ে হাসি বিস্তৃত হলো ইউসুফের। সে হাত দিয়ে ইশারায় বোঝালো, তাই নাকি? এই ভাষা পরিবারের সবাই বোঝে। তবে ইউসুফের সাথে সবসময় একটা নোটবুক থাকে। যদি কখনো কেউ কিছু না বোঝে তখন সেটা লিখে বোঝাতে হয়। কিন্তু ইউসুফের মনে দুঃখ নেই। তার একটা আলাদা পৃথিবী আছে, যে পৃথিবীর একমাত্র মালকিন অপরাজিতা, যাকে ছাড়া সেই পৃথিবীর সূর্য উদয় হবে না, সূর্যাস্ত হবে না। সেখানে অপরাজিতা ছাড়া ইউসুফের জীবন মূল্যহীন। অপরাজিতা নিজের ওড়নাটা খুলে ইউসুফের মাথায় দিয়ে দিল। প্রচণ্ড রোদে এখানে থাকাই যাচ্ছে না।
অথচ কিভাবে যে রোদে বসে পড়াশোনা করছে ভেবে পায় না অপরাজিতা। সে হেসে হেসে বলল, আজ আমাকে সাইকেলে করে একটু ঘুরতে নিয়ে যাবে? অনেক দিন হয় আমায় সাইকেলে উঠাও না, নিয়ে যাবে না? ইউসুফ হালকা হেসে ইশারায় বোঝালো সে রাজি। অতঃপর অপরাজিতা চুলের বেনি দুলিয়ে সেখান থেকে চলে যেতে নিল। সাথে সাথেই অপরাজিতার হাত ধরে ফেলল ইউসুফ। নিজের মাথা থেকে ওড়নাটা নামিয়ে অপরাজিতার গায়ে পরিয়ে দিয়ে চোখের ইশারায় নিচে নেমে যেতে বলল। বর্তমান রাত 8টা কি 9টা, 2012 সালের আগস্ট মাস। এখন ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। একটু আগেই বিদ্যুৎ চলে যাওয়ায় গরমটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখানে বেশিক্ষণ ইলেকট্রিসিটি থাকে না। 2টা রুমের একটাতে স্বপ্ন আর একটাতে আমার আর শ্রেয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকতে অসুবিধা হবে না, কিন্তু রাত হয়ে যাবার পর কেমন ভুতুড়ে লাগছে এই বাড়িটা। জানলা খুললেই সামনে পড়বে সেই প্রাচীন বাড়ি। আজ সারাদিনে শুধু শুয়ে বসে কাটিয়েছি। সারা জার্নি করার ফলে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন ভালো লাগছে। ভালো লাগাটাও গরমে পালিয়ে যাবার জোগাড়। একবার ছাদে গেলে কেমন হয়, কিন্তু এখন কি ছাদে যাওয়া উচিত হবে? অচেনা অজানা জায়গায় এমন সাহস দেখানো ভুল, কিন্তু আমার ভয় করে না। ভয় পেলে বাংলাদেশের আনাচে কানাচে একা একা এভাবে ঘুরে বেড়ানো হতো না। ছাদে উঠলাম একা একা, একটু ভয় ভয়ও করছে, তাই সাথে একটা টর্চ লাইটও নিয়েছি। ছাদে উঠে অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হঠাৎ দেখতে পেয়ে ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। যখন টর্চ ফেললাম তখন বুঝলাম সেই সুদর্শন পুরুষটি যে এখানে নিয়ে এসেছিল। ভালোই হলো দেখা হয়ে। আপাতত এখন কিছু তথ্য পাওয়া যাবে। ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি একবার আমার দিকে তাকালেন, আবার পুনরায় আকাশের দিকে তাকিয়ে থাকলেন। আকাশে আজ চাঁদ ওঠেনি, অথচ তিনি মুগ্ধ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। কালো মেঘে ছেয়ে আছে পুরো আকাশ। বৃষ্টি নামবে বলেই হয়তো ভ্যাপসা গরম পড়ছে। বললাম, কেমন আছেন আপনি? তিনি আমার দিকে তাকালেন না, গম্ভীর দৃষ্টিতে এখনো আকাশের দিকে তাকিয়ে আছেন। চারপাশে প্রগাঢ় অন্ধকার। দূরে কোথাও নিশাচর ডাকছে ব্যতিব্যস্ত হয়ে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখন ছাদে উঠে আসলেন যে, অচেনা জায়গায় ভয় করবে না? না, আমার তেমন ভয় করে না। আপনার বাড়িতে থাকতে এলাম, খারাপ লাগছে না? ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসলেন। হাসিটাও স্বপ্নের সেই পুরুষের মতোই। আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। অন্ধকারে তার মুখটা পুরোপুরি স্পষ্ট না। তিনি হেসে হেসে বললেন, দাদুর মুখে শুনলাম এটা আপনার দাদির বাড়ি, সেই হিসাবে এখানে থাকার অধিকার আপনি রাখেন। বাই দ্য ওয়ে, আমার নাম স্নেহা চ্যাটার্জি। আমি মুগ্ধ। মানে? হঠাৎ এমন কথায় ভরকে গেলাম। কিসের মুগ্ধতার কথা বলছেন তিনি? উনি হাসি থামিয়ে বললেন, আমার নাম মুগ্ধ, বুঝলেন? ও বুঝলাম। আমি আবার ভাবলাম কি দেখে এই অন্ধকারে আপনি মুগ্ধ হলেন। আপনার নামটা কিন্তু অনেক মিষ্টি। তিনি আর উত্তর দিলেন না। আমি আবারও বললাম, এখানে যেহেতু কয়েকদিন থাকবো, তাই এখানে কে কে থাকেন বা আপনার পরিবারে কারা কারা থাকেন এই সম্পর্কে একটু জানালে ভালো হতো। তেমন কেউ থাকে না। আমার দাদিমা মারা গিয়েছে কয়েক বছর হয়, আর দাদুকে তো দেখলেনই। তারপর আমার বাবারা 2 ভাই, তাদের মধ্যে আমরা এখানেই থাকি, আর এক ভাই ঢাকাতে থাকেন। ওনার গ্রাম তেমন ভালো লাগে না, তবে আমাদের সাথে সম্পর্ক অনেক ভালো। মাঝে মাঝে দেখা করে যান। ওনার একটা মেয়ে আছে যে ঢাকা ভার্সিটিতে পড়ে। এবার আমার বাবার সম্পর্কে আসা যাক। আমার একটা বোন আছে, নাম হলো মোহনা। সে এখানেই থাকে। তার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে, তবে ডিভোর্সের প্ল্যান চলছে। আর আমি ঢাকা ভার্সিটিতে শিক্ষক হিসেবে যুক্ত হয়েছি কয়েকদিন হলো। এখনও জয়েন করিনি, তবে যাব কয়েকদিন পর। আর আমাদের বাসায় 2 জন কাজের লোক আছে। ওনার সম্পর্কে আস্তে আস্তে জেনে নেবেন। আশা করি সব তথ্য জানা হয়ে গেছে। ওয়াও, আমরাও ঢাকা ভার্সিটিতে পড়ি। তাহলে আপনি সেই আবরার মুগ্ধ যাকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি? বলেই জিভ কাটলাম। হায় হায়, কি বলতে কি বলে ফেললাম। তবে কি উনি আমার উপস্থিতিতে বিরক্ত হলেন? না হলে এইভাবে হরহর করে সব বলে দিলেন যে? কথাটা এড়িয়ে যেতে বললাম, আপনি কি আমার উপর বিরক্ত? এভাবে হরহর করে সব বলে দিলেন যে? কাউকে তো এমন করে বলে না। যাই হোক, আপনাকে আমি স্যার বলে ডাকি তাহলে, যেহেতু সামনেই আমাদের ক্লাস নেবেন। না, স্যার কাকে বলে জানেন? যে আপনাকে কিছু না কিছু একদিন হলেও শিখিয়েছে, সেই আপনার শিক্ষক। আমি তো আপনাকে কিছুই শিখাইনি। যেদিন শিখাবো
সেদিন থেকে না হয় বলেন। আমি ব্রুকুচকে তাকালাম ওনার দিকে। হ্যাঁ, মনে হয় দার্শনিক। আমি ওনার আর একটু কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বললাম, তাহলে কি বলে ডাকবো? আমাকে বোধহয় আর আপনার প্রয়োজন পড়বে না, যেটুকু প্রয়োজন ছিল তা বলে দিয়েছি। আর কিছু জানার আছে? আমি ভ্যাবলার মতো তাকিয়ে রইলাম। এটা কেমন মানুষ? শুধু অস্ফুট স্বরে বললাম, ইতিমধ্যে বিদ্যুৎ এসে গেছে। চারপাশ সোডিয়াম আলোয় হালকা আলোকিত, ছাদেও একটা লাইট জ্বালানো আছে। আমি মানুষটার দিকে তাকালাম। সুদর্শন পুরুষ, স্বপ্নের সেই পুরুষের মতোই ধবধবে ফর্সা শরীর। এখনও বন্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে আছেন। তিনি কি খুঁজছেন বুঝতে পারলাম না। মনে হয় এই নিস্তব্ধ অন্ধকার গগনে কোনো সুন্দরী রমণী বসে আছেন, যাকে একমাত্র চোখ বন্ধ করলেই অনুভব করা সম্ভব। আমি ওকে চোখ বন্ধ করে তার খোঁজ করব? থাক। আশেপাশে হালকা আলোকিত হওয়ায় ছাদের চারপাশটা একটু হাঁটাহাঁটি করলাম। হঠাৎ লক্ষ্য করলাম নিচে কে যেন বিড়ি ফুঁকছে। সেটার তীব্র গন্ধ ঘ্রাণেন্দ্রিয়তে আঘাত করলো। আমি হালকা কেশে বললাম, কে ওখানে সিগারেট খাচ্ছে? কথাটা শোনা মাত্রই মানুষটা উপরের দিকে একবার তাকালো, অতঃপর দিক বেদিক চিন্তা না করে কোথায় যেন ছুটে পালালো। আমি ভেবেই পেলাম না কেন মানুষটা পালিয়ে গেল। ছাদের ওপাশে একবার তাকালাম, ছাদ একদম ফাঁকা। কোথায় গেল তাহলে মানুষটা? বাড়িটা কেমন জানি ভুতুড়ে। হঠাৎ পুরনো সেই বটগাছ থেকে সশব্দে দুটো বাদুড় উড়ে গেল। সেই শব্দে আমি চমকে উঠলাম। মস্তিষ্ক স্থির হচ্ছে। আশ্চর্যভাবে আমার সেই স্বপ্নের মতোই নিজেকে এখন প্রচণ্ড একা লাগছে। কিছুই ভাবতে পারছি না। অসহ্য এক ভালো লাগার যন্ত্রণা। ইউসুফের কাঁধে হাত রেখে সাইকেল উঠল অপরাজিতা। আজ গ্রামের আঁকাবাঁকা রাস্তায় সাইকেলে করে ঘুরে বেড়াবে সে। মনের মাঝে অদ্ভুত খুশির জোয়ার ভাসে। অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সব কথা কি বলা যায়? কিছু কিছু কথা অবাধ্যতায় মিশে থাকে, যেসব মনে সুপ্ত করে ঢেকে রাখতে হয়। গ্রামে একমাত্র তাদের বাড়িটি দোতলা, তাছাড়া সব বাড়িগুলো টিনের দোচালা অথবা চৌচালা। অনেক অনেক জায়গায় মাটির ঘরও লক্ষ্য করা যায়। অপরাজিতার বাবার এখানকার বড় ব্যবসায়ী হওয়ায় সবার সুনাম কুড়িয়েছে। তাছাড়া সম্প্রতি ইংরেজরা এখান থেকে চলে যাওয়ায় এলাকার কর্তৃত্ব এখন অপরাজিতার বাবার হাতে। কলকাতায়ও অনেক জায়গা কিনে রেখেছে, আর ইউসুফের এখানে থাকাটা অনেকটাই ভাগ্য বলা চলে। বিজনেস পার্টনার হওয়ায় এখানে থাকার সুযোগ পেয়েছে। তাছাড়া বর্তমানে হিন্দু মুসলিম দাঙ্গা হওয়ার কারণে অপরাজিতার বাবা ইউসুফদের এখানে রেখে দিয়েছেন, যে তারা এলাকার সবার মাঝে একটা ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। একটু ধীরে ধীরে চালাও না, যদি পথ আমরা যে হিন্দু তাড়াতাড়ি মুসলিম ফুরিয়ে দুই যাচ্ছে। পরিবার এক বাড়িতে একটা কাজ থাকতে করো পারি, তো, তাহলে আজ গ্রামের আমাকে মানুষ নদীর থাকতে তীরে পারবে নিয়ে না যাও। কেন? ওখানে এই সন্ধ্যা নিয়ে পর্যন্ত গ্রামের থাকবো, অনেকেই ছি ছি তারপর করে, বাড়ি ফিরবো। কিন্তু মুখ ফুটে তারপর কিছু একটু বলতে পারে থেমে না। আবার গ্রামে বলল, শতকরা 70% তোমাকে অনেক সুন্দর হিন্দু হওয়ায় লাগছে, মুসলিমরা আমার অশান্তিতে প্রেম থাকে প্রেম এখানে। পাচ্ছে। এই ইউসুফ বিবাদের হো হো মূল করে বীজ শেষ করল। ইংরেজরা বপন তবে করে গেছে। সন্ধ্যা পর্যন্ত তার থাকতে ফল দ্বিমত এখন পোষণ সবাই করল। ভোগ করছে। গ্রামে মেয়েদের অপরাজিতা সন্ধ্যার ঠোঁটে পর হালকা বাইরে লিপস্টিক দিয়েছে, বেরোনোর নিয়ম নেই। চুলগুলো আগের মতোই অপরাজিতা বেনি তবুও করা, নাছর বাঁধা। কপালে ছোট্ট শেষমেশ কালো নদীর টিপ, তীরে মুখে উপস্থিত কোনো হলো তারা। কৃত্রিম প্রসাধনী নেই। শরতের তবুও এই লাবণ্য যেন মেঘমুক্ত উপচে আকাশে পড়ছে তার দুহাত শরীরে। বাড়িয়ে দিল একটা নীল অপরাজিতা। রঙের শাড়ি পরে আকাশের এখন নীল সাদা ইউসুফের রঙের মতোই সাইকেলের পেছনে। অপরাজিতা এবং হালকা বাতাসে ইউসুফের তার শাড়ির পাঞ্জাবির আঁচল কালার। মৃদু কাঁপছে। প্রতিদিন যদি অপরাজিতা ঠোঁটে এভাবে হালকা বেরোনো হাসি হতো রেখে বলল, তাহলে কতই না ভালো হতো, কিন্তু মহাশয় তো পড়াশোনা করেন সারাটা দিন। এভাবে কি জীবন চলে? যে কথা বলতে পারে না তার এত পড়াশোনা করে লাভ কি? কিন্তু মুখ ফুটে কখনো এসব বলতে পারে না। সে কখনোই চায় না ইউসুফের মনে হালকা আঘাত দিতে। ইউসুফ সাইকেলটা স্ট্যান্ড করে অপরাজিতার কাছাকাছি চলে আসলো। সেখানে খাসি দেখে দুজনে বসার ব্যবস্থা করলো। অতঃপর অপরাজিতাকে সেখানে বসতে ইশারা করলো সে। অপরাজিতা বসে ইউসুফকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা সাদা কালারের পাঞ্জাবি পরেছে সে। উস্কো খুস্কো চুলগুলো পেছনের দিকে স্পাইক করেছে বরাবর, তবুও অবাধ্যতায় কপালে পড়ে যাচ্ছে। ইউসুফের নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। একটু দূরে একটা ঘাট লক্ষ্য করা যায়, সেখানে নৌকা আছে একটা। আজ হাটের দিন হওয়ায় অনেক লোকজন এপারে আসছে নৌকায় করে। বাতাসে কাশফুল হেলে দুলে পড়ছে যেন। অপরাজিতার এখানে থাকতে অনেক ভালো লাগছে। সে ঘাসের ওপর শুয়ে পড়ল নির্দ্বিধায়। সে চোখ বন্ধ করে বলল, তোমার এখানে কেমন লাগছে? ইউসুফ হাতের ইশারায় বোঝালো অনেক ভালো লাগছে, সাথে তোমাকেও। অপরাজিতা খিলখিল করে হাসল। মেয়েটা সবসময় হাসে, যেন তার এই জীবনে কোনো দুঃখ নেই।
হঠাৎ কি দেখে ইউসুফ বসা থেকে উঠে দাঁড়ালো। অপরাজিতাকে সেখানে রেখে চলে গেল ঘাটের দিকে। একটু পর এক ঠোঙা বাদাম নিয়ে হাজির হলো। হঠাৎ এভাবে না বলে যাওয়ায় অপরাজিতা রাগ হলো, কিন্তু বাদাম দেখার পর তার সব রাগ যেন কর্পূরের মতো উঠে গেল। অপরাজিতা আবার শুয়ে পড়ল ঘাসের মধ্যে। ইউসুফ একটা করে বাদাম ছিলে অপরাজিতার মুখের মধ্যে দিচ্ছে। অপরাজিতা একবার আকাশের দিকে তাকিয়ে খাচ্ছে, তো একবার লজ্জায় চোখ বন্ধ করে ফেলছে। আবার নির্লজ্জের মতো বাঁকা চোখে ইউসুফের দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি দিচ্ছে। আশ্চর্য, আমার লজ্জা লাগছে কেন? কিচ্ছু হলো না। এখানে থাকতে তোমাদের অসুবিধা হচ্ছে না তো? আমি মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বললাম, না না দাদু, একটুও হচ্ছে না। আজ বাড়িটার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতাম, কিন্তু আপনি তো আর আমাকে দেখতে পারবেন না, কষ্ট হবে এই বয়সে। সাহস করে বলেই ফেললাম কথাটা। মূল উদ্দেশ্য হলো মুগ্ধের সাথে সময় কাটানো। মানুষটা কেমন জানো, একটু অগোছালো। দাদি আমাকে ছোটবেলায় তার প্রিয় মানুষের গল্প শুনিয়েছে। সেখানে তার প্রিয় মানুষটা ছিল ইউসুফ, যে কিনা কথা বলতে পারতো না, কিন্তু অপরাজিতার সামনে সব সময় মুখে হাসি হাসি ভাব নিয়ে থাকতো, আর বাকিটা সময় ছিল গম্ভীর। মুগ্ধ তো সেই রক্তের মানুষ, তাহলে তিনিও কি ইউসুফের মতোই হলেন? দাদি যেভাবে ইউসুফের সৌন্দর্যের বর্ণনা দিয়েছিলেন, ঠিক তেমনই সুন্দর মুগ্ধ, হয়তো ইউসুফের থেকেও বেশি সুন্দর। হঠাৎ দাদুর কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। তিনি বললেন, ভালো তো, মুগ্ধ একটু বাজারে গিয়েছে, যখন আসবে তখন না হয় ওর সাথে যেও। নাস্তা করে নিজের রুমে একবার আসলাম। শ্রেয়া বসে মনোযোগ সহকারে বই পড়ছে। এখানে এসে কেমন জানি চুপচাপ হয়ে গিয়েছে আরো। না, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। ইচ্ছে ছিল কিছুদিন থেকে পুরনো সব কিছু জেনে তবেই যাব, কিন্তু থাকা আর হবে না। আমার কারণে কারো অসুবিধা হবে তা মানায় না। আমি ওর শিওরের পাশে বসে বললাম, মুগ্ধ স্যারকে দেখেছিস, যার কথা ভার্সিটিতে সবাই বলা বলি করছিল? শ্রেয়া বইয়ের ভেতর মুখ নিবদ্ধ রেখেই বলল, না দেখিনি। তুই হঠাৎ করে এই প্রসঙ্গ তুললি কেন? শ্রেয়ার এমন কথায় থতমত খেয়ে গেলাম। আসলেই তো হঠাৎ করে ওনার কথা বললাম, কি দুঃখে। থুর, কি না কি ভাবলো। তবে ওনার সম্পর্কে ভাবতে ভালো লাগছে। আমি হালকা হেসে বললাম, যিনি আমাদের এই বাড়িতে নিয়ে আসলো ওনার নাম মুগ্ধ, আবরার মুগ্ধ, আমাদের ভার্সিটির নিউ টিচার। আমার কথা শুনে শ্রেয়া হতবাক হয়ে গেল, বিস্ময় কণ্ঠে বলল, কি বলিস দোস্ত, এই ছেলে তো দেখি পুরোই আগুন, মাই ক্রাশ। আহ। আমি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বললাম, চোখ দুটোকে সংযত রাখ, নজর লাগাবি না। কিছুক্ষণ শ্রেয়ার সাথে কথা বলে একবার নিচে নেমে দেখলাম মুগ্ধ এসেছে। আমাকে দেখেই থেমে গেল, ব্যতিব্যস্ত স্বরে বলল, দাদু আপনাকে আশেপাশে ঘুরে দেখাতে বলেছে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে এক্ষুনি আসুন, নাকি আবার সাজুগুজু করবেন? আমি ওনার কথায় চমকে উঠলাম। মনে হয় 5 মিনিটের জন্য একটু সাজতে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নিউটনও বোধ হয় সময়ের এত মূল্য দেয়নি। তবুও স্বাভাবিক স্বরে বললাম, না না, চলুন যাওয়া যাক, আগে পুরনো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি, চলুন। উনি যেন কথাটা শুনেও শুনল না, কথাটা এড়িয়ে গিয়ে বললেন, চলুন বাড়ির পিছনে যাই, ওখানে একটা সুন্দর পুকুর আছে, নিরিবিলি জায়গা, যাবেন? আমি বুঝে গেলাম উনি কথাটা এড়িয়ে যাচ্ছেন। আমি স্বাভাবিক স্বরে বললাম, না, ওদিকে না হয় পরেই যাব, আগে বাড়িটা একটু ঘুরে দেখি। আমার কথায় উনি মুখে স্পষ্ট বিরক্তির আভা লক্ষ্য করলাম। কেন এমন করলেন বোধগম্য হলো না আমার। উনি আমাকে নিয়ে প্রাচীন বাড়িতে প্রবেশ করলেন। উফ, গা ছমছম অবস্থা। এই সকালবেলায়ও কেমন অন্ধকারে আচ্ছাদিত। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেই বিশাল বড় একটা কুয়ো দেখে কলিজা ধক করে উঠল। আমি ওনার দিকে ভয়ার্ত চোখে ওনার দিকে তাকিয়ে হাতটা ধরে ফেললাম। বিস্মিত স্বরে বললাম, এটা এত বড় কেন? হায় হায়, আমি ভয় পেয়ে গেছিলাম একেবারে। ভয় পেয়ে হঠাৎ হাত ধরায় লজ্জিত হলাম আমি। উনি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখান থেকে আপনার দাদিরা পানি তুলে ব্যবহার করতেন, চলুন উপরে ওঠা যাক। আমি এখনো ভয় পেয়ে জড়সড় হয়ে আছি, অথচ উনি স্বাভাবিকভাবেই চলছেন। হঠাৎ মনে হলো, এইটাই কি স্বপ্নের সেই সুদর্শন পুরুষের দেখানো কুয়ো? এখান থেকে তো স্বপ্নের পরিসমাপ্তি ঘটেছিল, কিন্তু স্বপ্ন কি সত্যি হয়? মুগ্ধকে নিয়ে ছাদের উপরে উঠেই লক্ষ্য করলাম, কে যেন বিড়ি ফুঁকছে দেয়ালের কার্নিশে। বদ্ধ রুম, চারপাশে পুরাতন দেয়াল, মেঝেতে নানা প্রকার ময়লার স্তূপ, বিড়ির শেষাংশ পড়ে রয়েছে কোথাও কোথাও।
অতি স্বল্প মূল্যের বিড়ি। এমন একটা জায়গায় কেউ সিগারেট খেতে আসবে বলে আমার মনে হয় না। আমি দরজার সামনে থেকে ওনাকে দেখেই মুগ্ধর দিকে দৃষ্টিপাত করলাম। উনিও গম্ভীর মুখে সেই মানুষটার দিকে চেয়ে আছেন। কারো উপস্থিতি বোঝাতে হালকা কাশি দিলাম, তবুও উনি নিশ্চিন্ত মনে বিড়ি ফুঁকছে। এবার আমি সরাসরি মৃদু কণ্ঠে বলে ফেললাম, কে আপনি? এখানে কি করছেন? উনি হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে চমকে পেছনের দিকে তাকালেন। আমার দিকে চোখ বড় বড় করে চাইলেন, কিন্তু মুগ্ধকে দেখেও কোনো ভাবান্তর করলেন না। আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম একটা ঢিলা ময়লা শার্ট আর প্যান্ট পরেছে, মুখে দাড়ি স্তূপ। উনি কি পাগল টাগল নাকি? এখানেই বা কি করছেন? অনেক বয়স্ক লাগছে। কি করছেন এখানে? উনি এখনও নির্লিপ্ততায় তাকিয়ে আছে। ওনাকে আকর্ষণ করার জন্য আবার বললাম, কে আপনি? এখানেই বা কি করছেন? কেউ না, আমি কেউ না, সরে যাও এখান থেকে। আমার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিলেন তিনি। অতঃপর আমাকে অতিক্রম করে তাড়াহুড়ো করে নিচে নেমে গেলেন। আমি ভেবেই পেলাম না তিনি এমন কেন করছেন। মুগ্ধের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললাম, ওনাকে চেনেন নাকি? হ্যাঁ, পাগল আর কি। আপনি ওনার কথায় কান দিবেন না, আসুন পুরোটা ঘুরিয়ে দেখাই। বলেই সেখান থেকে সরে গেলেন তিনি। আমি পেছন পেছন চললাম। উনি হয়তো গতকালের সিঁড়ির নিচে বিড়ি খাওয়ার লোকটা হবে, কিন্তু আমাকে দেখে এমন ভয় পাচ্ছেন কেন? অথচ মুগ্ধকে দেখে তেমন পাত্তাই দিলেন না। আমি মুগ্ধের সাথে সাথে প্রতিটা রুম দেখলাম। উনি বুঝিয়ে দিচ্ছেন কোনটা কার রুম ছিল, কোথায় কোথায় কারা কারা ছিলেন, কোথায় খাওয়ার রুম ছিল। আমি মুগ্ধ দৃষ্টিতে মুগ্ধের দিকে তাকিয়ে আছি। ওনার গম্ভীর মিষ্টি কণ্ঠস্বর শ্রবণ করছি। একটা সাদা শার্ট পরেছেন আর কালো প্যান্ট, একদম হিরো হিরো লাগছে। সিল্কি চুলগুলো কপালে পড়ে যাচ্ছে বারবার। আশ্চর্যভাবে ওনার সৌন্দর্য আর ব্যক্তিত্ব আমাকে তীব্র আকর্ষণ করছে। তাহলে কি দাদিমাও এমনভাবে প্রেমে পড়েছিলেন? আমার 2 দিনের পরিচয়ই তো অবস্থা খারাপ, অথচ দাদিমা এখানে বছরের পর বছর ইউসুফের সহচর্য লাভ করেছিলেন। তাহলে তাকে ছেড়ে চলে যেতে কতটা খারাপ লেগেছিল দাদিমার। হঠাৎ মনের ভেতর ভীষণ ব্যথা অনুভব করলাম। এই ব্যথা যে কতটা ভয়ানক তা আজ কয়েক বছর পর লিখতে বসে বুঝতে পারছি। সবার মতো আমার একটা ডায়েরি থাকুক, কিছু অনুভূতির সাথে কিছু ডায়েরির পরিচয় থাকুক, আর কারো নয়। আমি ওনার সাথে ছাদে উপস্থিত হলাম। এই ছাদেই দাদিমা তার প্রেমিকের সাথে কত আড্ডা দিয়েছে তা বলা মুশকিল। এই কথা দাদিমা আমাকে 1000 বার বলেছে। ছাদ তার জন্য একটা প্রিয় জায়গা ছিল। সেখানে ইউসুফ সারাদিন পড়াশোনা করতো আর দাদিমা তাকিয়ে তাকিয়ে দেখতো। ইউসুফ বিরক্ত হতেন না। তিনি নাকি একবার দাদিমাকে নোট খাতায় লিখে বলেছিলেন, আল্লাহ আমাকে একবার কথা বলার সুযোগ প্রদান করলে শরৎচন্দ্রের একটা কবিতা পাঠ করে শোনাতাম তোমাকে। আমার কবিতা আবৃত্তি করার অনেক ইচ্ছে। সেই ইচ্ছা ওনার পূরণ হয়নি। না, দাদিমা কখনো তার কণ্ঠস্বর শুনতে পেয়েছে। দাদিমা মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বলেছিলেন, আমি সত্যিই বোধহয় কাউকে ভালোবাসতাম, না হলে জীবনের এই অন্তিম মুহূর্তেও তাকে অনুভব করছি কেন? কি সাধ্যে? তিনি কি একবারও আমাকে খুঁজতে আসেনি এই কলকাতা শহরে? সৃষ্টিকর্তা কেন আরেকবার তার সাথে আমার দেখা করালেন না? আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য একটা অপূর্ণতা থেকেই গেল জীবনে? তার কাছে রয়ে গেলাম বিদেশিনী হয়ে। হঠাৎ মুগ্ধের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে পড়লাম। আশ্চর্য, উনিও আমাকে বিদেশিনী সম্বোধন করলো কেন? আমার চোখ ভীষণ জ্বলছে, কান্না পাচ্ছে ভীষণ। আমি পেছন ফিরে তাকিয়ে রইলাম। চোখের পানিটুকু ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বললাম, আমার ভালো লাগছে, আপনি চলে যান এখান থেকে, পরে আপনার প্রয়োজন হলে ডাকবো। কথাটা বলেই চোখ বন্ধ করে নিলাম। সাথে সাথেই চোখ দুটো দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমি চোখ বন্ধ করে অনুভব করছি দাদিমা এখানে দাঁড়িয়ে আছে আর সেই ইউসুফ, দুজন আগের মতোই হেসে হেসে কথা বলছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, আজ তাদের মিলনের দিন। বোধহয় 1000 বছর পেরিয়ে তাদের দেখা হলো সেই পুরনো জায়গায়, উন্মুক্ত ছাদের কৃষ্ণচূড়ার ছায়া তলে। আমি দেখছি আমার দাদিমা বারবার ইউসুফ বলছে, এখানেই থাকো, টেবিলটা এখানেই রেখে সারা দিন রাত পড়াশোনা করো, দরকার হলে বইয়ের ভেতর ঢুকে যাও, তবুও রোদে বসে বই পড়িও না। প্রত্যুত্তরে ইউসুফ আগের মতোই হেসেছে। কৃষ্ণচূড়ার ছায়া থেকে সরে গিয়ে রোদের নিজের সুদর্শন মুখমণ্ডল প্রকাশ করেছে। দাদিমা রাগে, দুঃখে, হতাশায় কেঁপে কেঁপে উঠছে। আবারও ইউসুফের হাসিতে সম্মোহিত হয়ে নিজেও হাসছে। আমি আর ভাবতে পারছি না, মাথাটা ধরে যাচ্ছে বারবার। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম মুগ্ধ নেই। সত্যি সত্যি চলে গেলেন তাহলে? পুরাতন ছাদের দেওয়ালে মাথায় হাত দিয়ে বসে পড়লাম।
দাদিমার বলা একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। একদিন আমার ভীষণ জ্বর হয়েছিল। স্কুল ছুটি দেওয়ার পর বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছিলাম বলে মা আমাকে এমন অবস্থায় দেখে রেগে মেগে মারলেন দুটো চট। বৃষ্টিতে ভিজা আর থাপ্পড়ের ব্যথায় জ্বর আসলো হু হু করে। আমি তখন ক্লাস 9-এ। তখন দাদিমা আসলেন আমার কাছে। আমি জ্বরের ঘোরে কথা বলতেই পারছি না। সেদিন মা রাগ করেই ঘুমিয়ে পড়েছিল, আর আমাকে দেখতে আসেনি। দাদিমা তখন আমার ঘরে এসে বালতি বালতি পানি ঢাললেন মাথায়, চুল মুছিয়ে দিয়ে মাথায় তেল দিতে দিতে বললেন, একটা ঘটনা তোকে বলবো, তোকে ছাড়া তো এসব কাউকে বলতে পারি নাই। আজকে আরও একটা ঘটনা বলি। আমি দাদিমার চোখের দিকে তাকিয়ে দেখলাম তিনি লজ্জায় লাল নীল হচ্ছেন। বোধহয় কোনো রোম্যান্টিক সিনের কথা বলবেন। তখন আমার সদ্য কিশোরী মন সেই গল্প শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। ভুলে গেলাম আমার জ্বরের কথা। দাদিমা চোখ ফিরিয়ে বলতে লাগলেন, 1949, তখন বর্ষাকাল চলছে, অথচ আকাশে তীব্র রোদ উঠেছে, সাথে আমার মনেও। আর সেই রোদে মনোযোগ দিয়ে বই পড়ছি ইউসুফ। সেই দিন আমার শাড়ি পরতে ভীষণ ইচ্ছে হলো। মাকে বললাম একটা শাড়ি বের করে দাও। মা বিরক্ত হলেন আমার কথায়। এই নিয়ে মাসে যে কতবার শাড়ি পরেছি তা বলার বাহিরে। দিনে 2-3 বার শাড়ি পরেছি। বাবা তো বাইরে কোথাও গেলেই আমার জন্য 2-3টা করে শাড়ি নিয়ে আসতো। ভীষণ দামি সেই শাড়িগুলো, কিন্তু সেগুলো আমি পরতাম না। বাবা মাকে যেগুলো এনে দিত সেগুলোই ভাগ বসাতাম। মা এই নিয়ে সে কি রাগ, আলমারিতে এত এত শাড়ি, অথচ আমার শাড়িতেই মেয়ের নজর। বাবা শুনতেন আর হাসতেন। সেদিন একটা লাল শাড়ি পরলাম। এটা নাকি মায়ের বিয়ের শাড়ি। আমি মনোযোগ দিয়ে শাড়ি পরলাম। শাড়িটা পরেই আমার কেমন বউ বউ অনুভব হলো। শাড়িটা এর আগে কখনো পরা হয়নি, তাই সেটা পরে চুলগুলো ছেড়ে দিলাম পিঠে। আজ আর কোনো বেনি চলবে না। চুল ছেড়ে দেওয়ায় সারা পিঠ ঢেকে গেল চুল দিয়ে। তখন যে কত বড় চুল ছিল তা বলার বাহিরে। গ্রামে আমার থেকে বড় চুল কারো ছিল না। কপালে কালো টিপ পরলাম, চোখে হালকা কাজল দিলাম। সকালে মনের সুখে পায়ে আলতা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম নিজেও জানি না। পায়ে নুপুর পরলাম, সেটা উপহার দিয়েছিল ইউসুফ সে বছর বৈশাখী মেলায়। সেই শাড়ি পরে সাজসজ্জা করে ছাদের দিকে পা বাড়ালাম যার উদ্দেশ্যে, এত কিছু তাকে দেখানোর জন্য। ইতিমধ্যে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এটা নতুন কোনো ব্যাপার না, বর্ষাকালে এটা স্বাভাবিক। কিন্তু দেখলাম মহাশয় এখনও বই পড়ছে মগ্ন হয়ে। এদিকে আকাশের রূপ পরিবর্তন তার নজরেই আসেনি। আমি ছাদে উঠেছি সেটাও অনুভব করতে পারল না সে। আমার রাগ হলো, ভীষণ রাগ, অথচ সে নিলিপ্ত। খানিকক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। তবেই মহাশয় বুঝলো এখন তার বই পড়ার সমাপ্তি ঘটাতে হবে। বইয়ের ছোট্ট টেবিলটা তাড়াহুড়া করে ছাদের ছোট্ট ঘরটাতে রাখলো। বৃষ্টিতে আমি ভিজে গেছি, তবুও নড়ছি না। দেখি সে কতক্ষণ এভাবে আমায় না দেখে থাকতে পারে। যখন তার টেবিল চেয়ার ঘরে রাখার কাজ সমাপ্ত হলো, তখন আমার দিকে তার নজর আসলো। আমার রক্তিম চোখ তার নজরে আসলো, আর সে বরাবরের মতোই হেসে উঠল। আমি তবুও ভাবান্তর করলাম না। আজ যাই হয়ে যাক না কেন, তার মিষ্টি হাসিতে কাবু হব না। এখানেই দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবো। ইউসুফ ঝটপট রুম থেকে বেরিয়ে আমার হাত ধরল। আমাকে সেই রুমে যাওয়ার জন্য হাত ইশারা করলো। আমি টান দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। সে থাকুক, তার পড়ানি। তীব্র কণ্ঠে বললাম, যাও রুমের মধ্যে গিয়ে পড়তে বসো। এখানে এসেছো কেন? আমি আজ সারাদিন ভিজবো। তুমি গিয়ে তোমার পড়াশোনা শুরু করো, যাও বলছি। তখন ইউসুফ ব্যথিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আজ বোধ হয় সে সত্যি সত্যি অনুতপ্ত। এইদিকে আমার রাগ কমে যাচ্ছে, কিন্তু রাগ কমালে তো চলবে না। ইতিমধ্যে তীব্র বর্ষণে আমরা ভেজা কাক হয়ে গেছি। তার উস্কো উস্কো চুলগুলো বৃষ্টির পানিতে কপাল বেয়ে চোখে ঠেকে যাচ্ছে। সাদা পাঞ্জাবিটা শরীরের সাথে লেপটে গিয়ে তার সৌন্দর্য ভয়ঙ্কর রূপে প্রকাশ পাচ্ছে। ভাগ্যিস সে সারাদিন সাথে বই পড়ে, না হলে গ্রামের কত মেয়ে যে পাগল হয়ে যেত সৃষ্টিকর্তাই জানে। এই দিক থেকে তার বই পড়ার গুরুত্ব অপরিসীম মনে হলো। যাই হোক, অবশেষে কোনো লাভ হলো বোধ হয় বই পড়ার। সে এখনও আমার লেপটে যাওয়া কাজল চোখে তাকিয়ে আছি ঠাই দাঁড়িয়ে। তার কেমন নেশাত্মক দৃষ্টি, এই দৃষ্টিতেই তো মিশে আছে আমার মৃত্যু, আমার ধ্বংস। অথচ সে তার দৃষ্টিতে ঘায়েল করছে আমায়। এই শাস্তি কি হতে পারে সে কি জানে না। সে এগিয়ে আসলো আমার আরও কাছে, হাত দুটো গালে রেখে চোখ বন্ধ করে রইল। ছাদে বর্ষণ চলছে ক্রমাগত। আষাঢ়ের এই ঘটনা মুহূর্তে আকাশ তীব্রভাবে লাগছে।
ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি পুরো পৃথিবীকে সেকেন্ডের জন্য আলোকিত করছে। এদিকে দুটো মন ছাদের ছোট্ট ঘরে চুপ করে বসে রয়েছে। তাদের মনের ভেতর কাজ করছে এক আকাশ লজ্জা, ভয়, সংকোচ। ভেজা শরীর এখনো অপরাজিতা বসে রয়েছে কাঠের চেয়ারটাতে। ঠান্ডা শরীরে কাঁপন ধরেছে ধীরে ধীরে। ইউসুফ দরজার কাছে দাঁড়িয়ে অপরাজিতাকে দেখছে। সদ্য বৃষ্টিতে ভেজা অপরাজিতাকে অপসরী মনে হচ্ছে তার। ছাদ ঘরে টিনের চালে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। সেই ঝুমঝুম শব্দ আর আকাশের গর্জনে ছাদটা কেমন ভয়ঙ্কর গোমর ভাব ধারণ করেছে। আমার ধ্যান ভাঙল কাকের কর্কশ কণ্ঠে। আশেপাশে তাকিয়ে দেখলাম সূর্যের কাঠ ফাটা রোদ উঠেছে, অথচ সেই কৃষ্ণচূড়ার ছায়াতলে থাকায় রোদ লাগেনি। ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। সব ঘরগুলো আরেকবার দেখে নিলাম। আর হয়তো আসা হবে না এখানে, চলে যেতে হবে। ক্যামেরাটা বের করে সব কটা রুমের ছবি তুলে নিলাম। বাসায় গিয়ে বাবা মাকে দেখাবো। নিচে এসে সেই লোকটাকে দেখলাম কুয়োর পাশে চুপটি করে বসে কার সাথে যেন কথা বলছে। একটা ময়লা সাদা চাদর নিয়ে পুরো শরীর আবৃত করা ওনার। একটু সাহস জুগিয়ে সামনে গেলাম। উনি কিছু পাথর কুয়োর ভেতরে নিক্ষেপ করছে আর অস্পষ্ট স্বরে কী যেন বলছে। আমি আরও কাছে কুয়োটার দিকে লক্ষ্য করলাম। দেখার সাথে সাথেই ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কি ঘন অন্ধকার! সেখানে লোকটার নুড়ি পাথরের শব্দর প্রতিধ্বনি হচ্ছে বারবার। হঠাৎ লোকটা খিলখিল করে হেসে উঠল, যেটা শোনার সাথে সাথেই আমি চমকে পেছনে সরে গেলাম। উফ, কি ভয়ঙ্কর! কে রে? আমি উনি হঠাৎ এমন কথা বলায় আমি সাথে সাথে ভয় মিশ্রিত কণ্ঠে জবাব দিলাম। সাথে সাথে একটা শুকনো ঢোক গিললাম। ও তুই? তোকে তো আমি চিনি। বলেই হেসে ফেললেন উনি। সে কি ভয়ঙ্কর ওনার হাসির শব্দ! আমি ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করছেন এখানে? কথা বলে দেখতে পারিস না? কথা বলছি। কার সাথে কথা বলছেন আমি কি জানতে পারি? তোকে বলবো কেন? সরে যা, সরে যা এখান থেকে। আমি হালকা কেঁপে উঠলাম ওনার কণ্ঠে, শক্ত কণ্ঠে। চেহারাটা যেমন ভয়ঙ্কর, কণ্ঠটাও যেন হরর মুভির কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমি বললাম, আপনি তো আমায় চেনেন, তাহলে বললেন না কেন? বললে কি এমন ক্ষতি হবে আপনার? 2 টাকা দিবি? তাহলে বলবো। সেই টাকা দিয়ে বিড়ি খাবো। দিবি? 2 টাকা কেন? আরও টাকা দেব। আমার কাছে অনেক টাকা আছে, আপনি বলেন। উনি আর বলতে পারলেন না কিছু। তখন কোথা থেকে হালকা একটা লাঠিতে ভর করে দাদু হঠাৎ উপস্থিত হলো। লোকটাকে দেখার সাথে সাথে উনি কেমন রাগান্বিত হলেন। খুবই শক্ত কণ্ঠে বললেন, এখানে কেন তুই? চলে যা। আমি যা বুঝলাম তাতে দাদু লোকটাকে চেনেন, শুধু আমার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন বুঝতে পারছি না। এমন কি কথা আছে লোকটার যা আমাকে বলতে দিচ্ছেন না? লোকটা দাদুর কথা শোনার সাথে সাথেই সেখান থেকে চলে গেল। অতঃপর দাদু আমাকে নিয়ে তার রুমে চললেন। আমি দাদুকে বললাম, দাদিমা এখান থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত সব ঘটনা আমাকে বলেছেন। কী কারণে চলে গিয়েছেন সব আমার জানা। আমি শুধু এখানে এসেছি তার পরের ঘটনা জানতে। তিনি কেমন আছেন, তার ছেলেমেয়েরা কেমন আছে, নাতি নাতনিরা কেমন আছে। আর ঘুরতে এসেছি পূর্বপুরুষদের আবাসস্থলে। সবটা জানা হলে এখান থেকে চলে যাব দাদু। আপনি ছিলেন 3 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ, তাহলে বাকি 2জন কি মারা গেছে? কারণ উনার আপনার থেকে অনেক বড় ছিল। দাদিমাও আমাকে সবটা বলেছে। বাকিটা না জেনে আমি চলে যেতে পারছি না দাদু। আমি আমার 2জন বন্ধুকে নিয়ে এসেছি এখানে, তারা এখানে মানিয়ে নিতে পারছে না। সবটা জানা হলেই চলে যাব। কথাটা বলেই হাফ ছেড়ে বাঁচলাম। উফ, উনি দেখলাম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছেন। কথাটা শেষ হওয়া মাত্রই উনি ওনার ইজি চেয়ারে আরাম করে বসলেন। আমাকে সোফা দেখিয়ে বললেন, বসো এখানে। তুমি কি জানতে এসেছো আমি জানি, সবটা বলবো ইনশাল্লাহ। আর সবটা জানার পর যে তোমরা এখান থেকে চলে যাবে এটাও আমি জানি, কিন্তু আমি সেটা চাই না। দিদি চলে গেছেন বহু বছর হলো। আমরা খোঁজ নিতে যাইনি, না ওনার খোঁজ নিয়েছেন। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই বাড়িটার মালিক এখনও তোমার দাদিমা, অথচ আমরা এখন এখানে থাকছি। ওনার চলে যাওয়ার আগে পুরো বাড়িটা বাবার নামে করে গেছেন, কিন্তু কী কারণে এই কাজ করলেন আমার জানা নেই। আমি তখন সামান্যই বুঝি, জমির পত্রের এই বিষয়গুলো মাথায় ঢোকেনি।
আজ পর্যন্ত জানা হয়নি, আজীবন জানতে পারবো না, কারণ বাবা মারা যাওয়ার আগে কিছুই বলেননি। যাই হোক, অপরাজিতা দিদি চলে গেছেন, আর ফিরে আসেননি, আর কখনো আসবেন না। কিন্তু তার বদলে তুমি এসেছ। সামান্য 2 দিন থেকে যাবে তা তো হবে না। এসেছো যখন কিছুদিন থেকে যাও। এখানে এসে তোমার দাদিমাকে অনুভব করো। আমার ছোট্টবেলায় খেলার সাথে ছিলেন তিনি। সারাদিন বাসায় থাকতে হতো বাবার করা আদেশে। এতটাই দুষ্টু ছিলাম যে কারো সাথে মিষ্টি দিত না এলাকার। কিন্তু দিদি ছিলেন। আমি হাজার অপরাধ করে বাসায় ফিরলেও যদি দিদির সামনে থাকতো তাহলে আমি বেঁচে দিতাম। ইউসুফ ভাই আমাকে সহ্য করতে পারতো না, এই কারণে পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতাম। ভাইয়া মারতে আসলে দিদি ছিল আমার বাঁচার হাতিয়ার। কোনোভাবেই হোক ইউসুফ ভাইকে থামাতেন। আমিও জমের মতো ভয় পেতাম তাকে। কি শান্তশিষ্ট মানুষ, কথা বলতে পারতেন না, কিন্তু তার চোখ কথা বলতো। তার চোখের দিকে একবার তাকালে আমি ভয়ে চুপসে যেতাম। অথচ সেই চোখ দেখে কিভাবে তোমার দাদিমা প্রেমে পড়লেন কে জানে। বলেই হাসতে থাকলেন তিনি। আমি স্পষ্ট ওনার চোখে জল লক্ষ্য করলাম। কিছু স্মৃতি মানুষকে ভেঙে চুরে একাকার করে দিতে পারে। তার আরেকটা জ্বলন্ত প্রমাণ পেলাম। আজ ওনার কেউ নেই, কিন্তু একসময় ওনার আলাদা একটা পরিবার ছিল। সেই পরিবারে ছোট রাজপুত্র ছিলেন তিনি। অথচ আজ পরিবারের সবচেয়ে বয়স্ক লোকটাই তিনি। সময় সব বদলে দিবে, এটা সময়ের খেলা। সেদিন ছিল আরেক বর্ষার রাত। ঘন কালো আকাশ, মেঘে আচ্ছন্ন। একটু আগে মুষলধারায় বৃষ্টি হয়েছে। হালকা বাতাস ছুটছে ক্ষণে ক্ষণে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় পথ চালিয়ে দ্রুত বাসায় ফিরছে অপরাজিতা। এক বান্ধবী বাসায় চলে গিয়ে আটকে পড়েছিল বৃষ্টির কারণে। সাথে কেউ ছিল না যে কিনা বাসায় পৌঁছে দিবে। রাতটুকু সেখানে থাকতে বললেও সে মানা করে দিয়েছে, সামান্য পথ একাই যেতে পারবে বলে। কিন্তু এখন তো ভয় করছে। এমনিতেই ভীষণ অন্ধকার পথ। যতক্ষণে বিদ্যুৎ চমকায় ততক্ষণে বোঝা যায় পথ কোন দিকে। এর আগে কখনো এমন বিপদে পড়েনি। অবশ্য দিনের বেলা ছাড়া কখনো বের হয়নি। হলেও সাথে ইউসুফ ছিল। এখন তো ইউসুফ ও জানে না আমি কোথায় চলে যাচ্ছি। কি সাংঘাতিক! এই ঠান্ডার মাঝেও তরতর করে ঘেমে যাচ্ছে সে। অপরাজিতা শুকনো ঢোক গিলল। ওড়না দিয়ে কপালে ফোটা ফোটা ঘামগুলো মুছে সামনের দেখাতেই দেখলো হারিকেন নিয়ে কে যেন হেঁটে আসছে এদিকে। প্রথমে ভয়ে বুকটা কেঁপে উঠলো, একটু পর বুঝলো এটা ইউসুফ। ইউসুফকে দেখেই যেন সে প্রাণ ফিরে পেল সে। হারিকেনের হলদে আলোতে ইউসুফ অপরাজিতার সামনে এসেই দাঁড়ালো। অপরাজিতা সেই আলোয় ইউসুফের মুখশ্রী দেখেই বুঝতে পারলো ভীষণ রেগে আছে মহাশয়। আজ কথা বলতে পারলে বোধহয় অনেক অনেক কথা শুনিয়ে দিত অপরাজিতাকে। ইউসুফ রাগে চোখে অপরাজিতার দিকে চাইল। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। অপরাজিতা কোনোভাবেই বলল, আমায় তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো, ভয় করছে এখানে। বলে হাঁটা ধরল সে। ইউসুফ চারপাশে একবার দেখে নিল কেউ আছে কিনা। এত রাতে কেউ একসাথে দেখলে একদম ঝামেলা বেঁধে যাবে। এমনিতেই গ্রামের অবস্থা বেশি ভালো না। বৃষ্টি শেষ হয়ে ঝিঝি পোকা ডাকছে। চারপাশ থেকে মাটির এক ধরনের সুতা গন্ধ বের হচ্ছে। এই গন্ধটা যে কত মনোরম তা গ্রামের মানুষ ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। একটু সামনে এগোতেই হঠাৎ বৃষ্টির কবলে পড়ল তারা। এমন সময় বৃষ্টি আসায় বিপাকে পড়ে গেল ইউসুফ। আর মাত্র 2-1 মিনিটের পথ, অথচ সেই পর্যন্ত ভিজতেই হলো দুজনকে। শেষ রাস্তাটুকু দৌড়ে এলো কোনোভাবে। বাড়ির প্রধান ফটকে এসে দেখলো সেটা বন্ধ। আশ্চর্য, একটু আগে বাইরে থেকে বন্ধ রেখে গিয়েছিল ইউসুফ। অথচ এখন উল্টো বিষয় দেখা যাচ্ছে। কি ঝামেলা! ইউসুফ হারিকেনটা উপরে তার হাতে ধরিয়ে দিয়ে ইশারায় মোহসেনকে ডাকতে পড়ল। কিন্তু প্রচণ্ড গতিতে বৃষ্টি হয় অপরাজিতার কণ্ঠস্বর বাড়ির ভেতরেও কেউ শুনতে পেল না। ফটকের উপরেও ছাদ আছে। কোনোভাবে বৃষ্টির হাত থেকে বাঁচা সম্ভব, কিন্তু এই রাস্তা দিয়ে তো মানুষ চলাচল করে। একবার দেখে ফেললেই বিচারা বসাবে, এটা নিয়ে নিশ্চিন্ত ইউসুফ। এখানকার হিন্দুরা মুসলিমকে সহ্য করতে পারে না, আর মুসলিমরা হিন্দুকে। কোনোভাবে একটা সুযোগ পেলেই ঝামেলা বাঁধাবে নিশ্চিত। বাড়ির পেছনে ফটক দিয়ে প্রবেশ করা সম্ভব, কিন্তু সেটাও তো বিকেলবেলা তালা মেরে দিয়েছে ইউসুফ।
দুশ্চিন্তা কাইল হচ্ছে দুজনে। ইউসুফ ক্রমাগত ফুটকে ধাক্কাচ্ছে। সে যত দূরে ধাক্কাচ্ছে বৃষ্টির শব্দের গতি বোধহয় তার থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু সর্বশেষ যা হবার তাই হলো। পাশ দিয়ে এক স্কুল শিক্ষক দেখে ফেলায় ঝামেলার মুখে পড়তে হলো দুজনকে। সেই হিন্দু শিক্ষক, তার সাথে দুজন ছাত্র দেখা যাচ্ছে। অপরাজিতা নমস্কার জানিয়ে সব বিষয় খুলে বলার পরেও মুক্তি দিল না। দাঁড়িয়ে থেকে বৃষ্টি থামার অপেক্ষায় রইল। মনে হলো আজ ওনার নিজ বাড়িতে গিয়ে কাজ নেই, এ বিচার করতে পারলেই তার শান্তি। পাশের দুই ছাত্র ছাতা মাথায় দারুণ মজা নিচ্ছে। হিন্দু শিক্ষকের অভিযোগ, এত রাতে একটা হিন্দু মেয়ের সাথে মুসলিম ছেলের বের হবে কেন? ইউসুফ নির্বাক ভঙ্গিতে সবার কথা শুনছে। অনেক কথাই বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। রাগের মাথা ফেটে যাচ্ছে, অথচ বয়স বড় হলে কিছু করতে পারছে না। অপরাজিতাও ভয়ে কাঠ হয়ে যাচ্ছে। যদিও ইউসুফের সাথে মেলামেশায় বাড়ি থেকে যথেষ্ট পারমিট আছে, কিন্তু বাইরের এমন স্বনামধন্য মানুষের বিচারে বসলে তো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসবে বাবা। অপরাজিতা শুকনো ঢুক গেলে বলল, স্যার বোঝার চেষ্টা করুন, এসব কি বলছেন? তোমার বাপ একটু বেশি বাড়াবাড়ি করছে। আমার গ্রামের মানুষজন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারেনি। তোমাকে নিয়ে তো তোমার বাপ গল্প করতে পারছে না, হেনা তেনা। এই তার পরিচয়। ঝড়ের রাতে মুসলিম পোলার সাথে নষ্টামি। ছি ছি ছি, আজকে এর বিচার করতে হবে। বৃষ্টি খান থামুক বলে পাশের এক ছাত্রের দিকে তাকিয়ে বলল, কি বলিস তুই? ঠিক বলছিস না? হ্যাঁ স্যার, ভালো হবে। বলেই ভেবলা মার্কা হাসি দিয়ে দিল সিলেটি। এতক্ষণ কাদা মাটিতে হেঁটে আসতে যে কষ্ট হয়েছে তার থেকেও বোধহয় শতগুণ আনন্দ পাচ্ছে স্যারের কথায়। বৃষ্টি থামার জন্য সবাই উদ্গ্রীব। এদিকে ইউসুফ ঠাই দাঁড়িয়ে কথা বলে গিলছে, যতটা সম্ভব ধৈর্য ধারণ করার চেষ্টা চালাচ্ছে। বিকেল 4টা। সারাদিনে একবারও মুগ্ধের দেখা পেলাম না। মানুষটা থাকে কোথায় সব সময়? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মুগ্ধকে পাইনি। তখন হঠাৎ মনে হলো বাড়ির পেছনের পুকুর ঘাটের কথা, যেখানকার কথা মুগ্ধ বলেছিল গতকাল। আমি শ্রেয়াকে সাথে নিয়ে বাড়ির পেছনটায় হাঁটতে বের হলাম। স্বপ্ন সবসময় রুমের ভেতরে নিজেকে বন্দি রাখে, বের হতে চায় না। পুকুর ঘাটে এসে সত্যি সত্যি মুগ্ধকে পাওয়া গেল। কার সাথে যেন কথা বলছে, ছোট্ট একটা টঙে বসে। আমরা আরেকটু কাছাকাছি আসলে উনি কারো উপস্থিতি পেয়ে ফোন কেটে দিলেন। কেটে দেওয়ার আগে বললেন, একটু পর কথা বলছি, বাই। ফোনটা পকেটে ঢুকিয়ে আমাদের দিকে তাকালো। সৌজন্যতার খাতিরে হেসে বলল, আজ দুই বিদেশিনী একসাথে, তাও আমার এখানে কোনো মতলব আছে নাকি? আমার মনে হলো উনি আজ ভালো মুডে আছে, তাই এত খাতির। না হলে তো কথাই বলে না তেমন। শ্রেয়ার দিকে তাকিয়ে দেখলাম ভীষণ এক্সাইটেড দেখা যাচ্ছে। মনে হয় ভার্সিটির সুদর্শন টিচারকে পেয়ে ভাবনার অতল সমুদ্রে গা ভাসাচ্ছে। শ্রেয়া ভীষণ খুশি খুশি হয়ে বলল, কেমন আছেন স্যার? ভালোই আছেন মনে হয়। ভালো থাকাই ভালো স্যার। আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি স্যার, আমাদের ভার্সিটির সবাই খুলেছে। একটা ছবি তুলবো আপনার সাথে স্যার, নিচে ক্যাপশন দেব, উইথ আওয়ার নিউ কলেজ টিচার মিস্টার আবরার মুগ্ধ। ভালো হবে না স্যার? মুগ্ধ ভ্যাবলার মতো শ্রেয়ার দিকে তাকালো। হায় রে, একটু কথা বলার চান্স পেয়ে একসাথে সব উগরে দিচ্ছে। মনে হয় আর কথা বলতেই দিব না। মুগ্ধ ভাবনা ছেড়ে টঙে দুজনের বসার জায়গা করে দিল। অতঃপর হালকা হেসে বলল, অবশ্যই ভালো হবে। তার আগে তুমি এখানে বসো। তবে এতবার স্যার বলা লাগে? একবার বললেই তো হয়। জি স্যার, আর হবে না স্যার। বলে মন খারাপ করে টঙে বসে পড়ল সে। আমি শ্রেয়ার দিকে তাকিয়ে ভাবতে চেষ্টা করলাম, এই মেয়েটা কি বাংলাদেশের মানুষকে ভয় পায়? অথচ স্যারকে দেখেই কেমন সব ভুলে গেল। আমার কাছে ভীষণ রাগ লাগলো। এত ন্যাকামি করার কি আছে? চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। ভীষণ সুন্দর জায়গা। ছোট ছোট কয়েকটা লিচু গাছ আছে, বোধহয় মাঝে মাঝে যত্ন নেয় গাছগুলোর। পুকুরটার দিকে তাকিয়ে দেখলাম পুকুরটা আরও সৌন্দর্যে ভরপুর। পুকুরের মাঝখানে একটা সোডিয়াম লাইট বাঁশের সাহায্যে আটকে রাখা। রাত হলেই জ্বলে উঠবে আর পুকুরটা আলোকিত হয়ে যাবে। দেখে মনে হয় মাছ চাষ করে। আমি মুগ্ধর দিকে তাকিয়ে দেখলাম উনি ফোন চাপছেন মনোযোগ দিয়ে, আর শ্রেয়া বাঁকা চোখে নজর রাখছেন মুগ্ধর দিকে। আমি মুগ্ধর দিকে দৃষ্টি রেখে বললাম, আপনারা পুকুরে মাছ চাষ করেন? না, করা হয় না।
এমনি অনেক প্রজাতির মাছ আছে, এটা আমার শখ। তবে এখান থেকে মাছ উঠিয়ে আমরা খাই মাঝে মাঝে। রঙিন মাছও আছে কয়েকটা, দেখবেন? দেখালে অবশ্যই দেখব। কথাটা বলে স্থির হয়ে বসলাম। এক্সাইটেড লাগছে অনেক। মুগ্ধের সাথে রঙিন মাছ দেখব দাদিমার বাড়িতে, তাও আবার ভিন দেশে। অথচ কখনো মনে হয় না এটা ভিন্ন দেশ, মনে হয় এটাই তো আমার আসল ঠিকানা, আমার বাংলা। আমার এমন কথা শুনে শ্রেয়া খানিকটা তেজ নিয়ে বলল, আপনার সাথে স্যার যোগ করতে পারিস না? উনি আমাদের স্যার হয়। শ্রেয়ার হঠাৎ এমন কথায় লজ্জা পেয়ে গেলাম। যদিও মুগ্ধ বলেছিল স্যার না ডাকতে, কিন্তু তাই বলে স্যার ডাকতেই হবে না এমন তো কথা নেই। মুগ্ধ শ্রেয়ার কথায় টং থেকে উঠে বললেন, আমি নিজেই মানা করেছিলাম স্যার ডাকতে, তুমিও না হয় স্যার ডাকিও না। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি মাছের খাবার নিয়ে আসি। খাবার ছিটিয়ে দিলে একসাথে সব মাছ আসবে, তখন দেখতে পারবো। বলেই হাঁটা ধরলেন উনি। আমি শক্ত চোখে ওনার যাওয়ার পানে তাকিয়ে আছি। হ্যাঁ, ও স্যার ডাকবে না কেন? ডাকলে সমস্যা কি? যত সব ঢং। অতপর শ্রেয়ার দিকে তাকিয়ে বললাম, স্যারকে দেখে পাগল হয়েছিস নাকি? স্যারকে কেউ এইভাবে পিক তুলতে বলে? সরি দোস্ত। আমি আজ কয়েক বছর পর লিখতে বসে বুঝতে পারছি কেমন সুন্দর মুহূর্ত ছিল সেসব। সাধারণ একটা স্মার্টফোনে বন্ধু মহলের ছবি ধারণ করে দারুণ এক্সাইটমেন্টে ফেসবুকে ছবি আপলোড করতাম। অথচ আজ 20 সালে পা দিয়ে বুঝলাম সময় আসলেই চলে যায়। কোথায় সেই মুগ্ধ স্যার আর কোথায় আমি? শ্রেয়াটাই বা কোথায়? বাংলাদেশে কি ভালো আছে স্বপ্ন? ওকে একবার কলকাতায় নিয়ে আসতে ইচ্ছে করে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। পশ্চিম আকাশে সিঁদুর রাঙা সূর্যটা উত্তাপ কমিয়ে মিষ্টি হাওয়া ক্রমশ চেষ্টা চালাচ্ছে। আমি টঙে পা দুলিয়ে সেই সূর্যের পানে তাকিয়ে আছি। তখনই সেখানে উপস্থিত হলো মুগ্ধ। সঙ্গে ছোট্ট একটা প্লাস্টিকের বালতিতে মাছের জন্য খাবার দেখতে পেলাম। উনি টঙের সামনে এসে খুবই অস্থির কণ্ঠে বললেন, দুঃখিত, আসতে একটু দেরি করে ফেললাম। আসলে দাদুর সাথে একটু জরুরি কথা ছিল। চলুন যাওয়া যাক পুকুর ঘাটে। আমি কোনো জবাব দিব না, ভাবতে যাব। তার আগেই শ্রেয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, না না, একটু দেরি হয়নি, চলুন যাওয়া যাক। আমার টং দোকান থেকে নেমে সামনে হাঁটা ধরলাম। তখনই শ্রেয়া আমার কানে কানে বলল, দেখেছিস দোস্ত, স্যার কিন্তু আমাকে তুমি করে বলে, অথচ তোকে দেখ আপনি করে সম্বোধন করলো। তাহলেই ভাব। কি? আমি বিরক্ত হলাম ওর কথায়, কিন্তু কোনো জবাব দিলাম না। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা চলে যেতে হবে। কিন্তু সেই ঘটনা না জেনে যাই কিভাবে? আমরা পুকুরের কংক্রিটের ঘাটে উপস্থিত হলাম। ঘাটটা ইট সিমেন্টের, তবে প্লাস্টার করা নয়। আমি মুগ্ধর দিকে তাকিয়ে দেখলাম উনি ড্রেস পাল্টে এসেছেন। এখন গায়ে ব্ল্যাক টি শার্ট আর অফ হোয়াইট জিন্স। ওনার দিকে দৃষ্টি স্থির রেখে বললাম, দাদিমা যখন ছিল তখন কি এই পুকুরটা ছিল? হ্যাঁ, এই পুকুরটার বয়স 100 বর্ষ পেরিয়ে গেছে। তবে কিছুদিন আগে বাবা এটাকে নতুনভাবে খনন করে ইট সিমেন্ট দিয়ে বেঁধেছে। আর আমি রঙিন মাছ ছেড়েছি, ভালোই লাগে। ও, আমরা মাছগুলোকে খাবার ছিটিয়ে দিলাম। সাথে সাথে সব রকমের রঙিন মাছ এসে হাজির। লাল, নীল, হলুদ বিভিন্ন রঙের মাছ আছে। একটা মাছের গায়ে আবার বিভিন্ন কালারও দেখা যাচ্ছে। মাছগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে টঙের দিকে ফিরে আসলাম। শ্রেয়া চলে গেছে একটা জরুরি কল আসায়। আমি ওনার সাথে সেই টঙে বসলাম। ইতিমধ্যে সূর্য লাল বর্ণ ধারণ করে অস্তগামী। কিছুটা অন্ধকারে নিমজ্জিত হলো আশপাশটা। আমি মুগ্ধের দিকে দৃষ্টি রেখে বললাম, গতকাল পুরাতন বাড়িটায় যে লোকটাকে সিগারেট ফুঁকতে দেখলাম, উনি কে? আমি জানি আপনি চেনেন, কিন্তু বলতে চাইছেন না কেন? উনি আমার প্রশ্নে আমার দিকে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তো আপনাকে বলেইছিলাম উনি পাগল, তাহলে আবার প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করার কারণ আছে মিস্টার আবরার মুগ্ধ। উনি আমাকে দেখে পালিয়ে যাচ্ছেন কেন বুঝতেছি না। উনি তো আমাকে চেনেন না। আমার বিশ্বাস আমাকে কখনো দেখতেও পাননি। আমি প্রশ্ন করে ক্ষান্ত হলাম। তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি স্বাভাবিক কণ্ঠে বললেন, উনি কিন্তু আমাকে দেখে তেমন রিয়্যাক্ট করেনি, কারণ পাগলরা চেনা মানুষকে দেখে তেমন রিয়্যাক্ট করে না। কিন্তু যখন অচেনা কেউ তার সামনে এসে যায়, তখনই কেবল তারা বাজে রিয়্যাক্ট করে। সেটা হলেই ভালো, কিন্তু আমি ওনার সাথে কথা বলতে চাই। আমার মনে হয় উনি আমাকে কিছু বলতে চান, কিন্তু আপনি আর দাদু সেটা বলতে দিচ্ছেন না ওনাকে। আপনি দয়া করে কথা বলার সুযোগ করে দিলে খুশি হব। আপনি খুবই জেদি মিস বিদেশিনী, এত জেদ থাকা ভালো না। সমস্যা নেই, আমি কথা বলিয়ে দিব।
আর আমি আমার দাদু কিছুই লুকোচ্ছি না, যদিও আপনি সেটাই ভাবছেন। সাথে সাথে মাগরিবের আজান হলো পাশের মসজিদে। আমি টং থেকে উঠে দাঁড়ালাম। গ্রামের নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর বাইরে না থাকাই ভালো। আমি বিশ্বাস না করলেও অন্তত সম্মান জানালাম। মুগ্ধের দিকে তাকিয়ে বললাম, আপনি নামাজ পড়তে যান, আর যাওয়ার আগে বলেন যে ইউসুফ দাদুর ডায়েরিটা কোথায়। দাদিমা আমাকে বলেছিলেন তিনি নাকি প্রতিদিন রাতে সারাটা দিনের সকল কার্যলিপি লিখে রাখতেন। আশা করি সেটা আপনাদের কাছেই আছে। ওটা পেলেই আমি চলে যাব এখান থেকে। মুগ্ধ হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন। বোধহয় আমার কাছ থেকে এমন কঠোর বাণী আশা করেননি। আমি ওনার থেকে দৃষ্টি সরিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। চোখ ভীষণ জ্বলছে। আমি কি করব, কি জানতে এসেছি, কি নিয়ে ফিরবো, কিছুই ভাবতে পারছি না। হতাশার মাঝে দীর্ঘশ্বাস ফেললাম। সেদিন রাতে হঠাৎ কি মনে করে বৃদ্ধ হিন্দু শিক্ষক তার ছাত্রদের নিয়ে চলে গিয়েছিলেন নিজ নিজ বাড়িতে। অপরাজিতা যেন প্রাণ ফিরে পেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি থেমে যাওয়ায় অপরাজিতা আবারও মহসিনকে হাঁক পারল। মহসিন এসে ফটক খুলে দিয়ে অপরাধীর ন্যায় মুখ করে রইল। ইউসুফ চলে যাওয়ার পর ভুলবশত ফটক ভেতর থেকে বন্ধ করে ফেলেছিল সে। যদিও ইউসুফ ভাবছে অন্য কথা, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো উনি না, অন্য কোনো মতলব নিশ্চয়ই আছে এই শিক্ষকের। সেদিন রাতটা কাটালো কোনো রকম, কিন্তু যখন সকাল হলো অপরাজিতার ঘুম ভাঙল বাইরে কিছু মানুষের চিৎকার চেঁচামেচিতে। বাবা এত সকালে কোনো বিচার নিয়ে বসলেন নাকি? বিচারের কথা মনে হতেই ভয়ে হাত পা ঠান্ডা হতে শুরু করলো তার। সেই শিক্ষক আবার আসেনি তো? আসলে তো নিশ্চয়ই গ্রামবাসীকে নিয়ে এসেছে। এবার তাহলে কি হবে? অপরাজিতা হন্যে হয়ে বিছানা থেকে দ্রুত গতিতে নেমে বারান্দায় চলে এলো। দোতলা থেকে নিচে তাকিয়ে দেখলো মানুষের ভিড়। অপরাজিতার বাবা মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। ওনার দুই সহযোগী চিৎকার করে মানুষগুলোকে থামতে বলছে। সেগুলো নিজ চোখে দেখার পর হাত পা কাঁপতে থাকলো অপরাজিতার। গায়ে কোনো রকম ওড়না জড়িয়ে ইউসুফের রুমের দিকে দৌড় লাগালো, কিন্তু আর যাওয়া হলো না। মাঝপথে তার মা থামিয়ে দিল। মায়ের শক্ত কণ্ঠস্বর শুনে স্থির হয়ে গেল অপরাজিতা। মাথা ঘুরিয়ে পেছনের দিকে দৃষ্টি রাখল সে। অপরাজিতার মা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তোকে নষ্টমী করার জন্য ইউসুফের সাথে মিশতে দিয়েছিলাম, রাখলি তো তোর বাবা মায়ের মান সম্মান? অপরাজিতা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, এমন কিছুই হয়নি মা। কথা মাঝপথে থামিয়ে দিল অপরাজিতার মা। তীব্র কণ্ঠে বলল, আমি কোনো কথা শুনতে চাই না, তুই রুমের ভিতরে চলে যা দ্রুত। অতঃপর সেকেন্ড খানিক বিরতি নিয়ে আবার বলল, পিপিলিকার পাখা গজায় মরার জন্য, সেটা নিশ্চয়ই তুই জানিস। তোকে উড়তে দিয়ে ভুল করেছে তোর বাপ। আমি আগে বলেছি মেয়েকে সামলাও, কিন্তু তা আর হলো কই? তার একমাত্র মেয়ে বলে কথা। আর উনার বন্ধুর ছেলে নাকি অনেক চরিত্রবান, এটাই চরিত্রের নমুনা। তুমি ভুল বুঝছো মা। কাল যদি ইউসুফ আমাকে নিতে না আসতো তাহলে হয়তো আরও অনেক বড় বিপদ হতে পারতো। আমি তো এত রাতে আসতেই পারতাম না। যেই ছেলেটা আমার জন্য ঝড়ের রাতে ঝড় উপেক্ষা করে আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল, তার চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করছো কিভাবে আমি জানি না। অপরাজিতার মা আরো রেগে গেলেন। অপরাজিতার সামনে দ্রুত এসে সশব্দে পরপর দুটো থাপ্পড় মারলেন। ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর কাছ থেকে আমাকে সেসব শিখতে হবে তাই না? দ্রুত চলে যা চোখের সামনে থেকে। অপরাজিতা ছলছল চোখে গালে হাত দিয়ে তার মায়ের দিকে তাকালো। সদ্য স্নান করে আসা মায়ের শরীরের দিকে যেন রাগের ফুলকি বেরোচ্ছে, কপালে ক্ষুদ্র ক্ষুদ্র ঘাম। অপরাজিতার রাগে অভিমানে ঝরঝর করে কেঁদে ফেলল। দ্রুত সেখান থেকে প্রস্থান করল। রুমের ভিতরে এসে সব কিছু তছনছ করতে ইচ্ছে করছে, কিন্তু সেসব না করে ক্রমাগত কাঁদতেই থাকলো সে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিল আবার মনে নেই। যখন ঘুম থেকে উঠল তখন বেলা দুপুর। বিষণ্ণ মন হঠাৎ করে ইউসুফকে দেখার জন্য উতলা হয়ে উঠল। কিন্তু বিচার কি হয়েছে, বাবা কি সিদ্ধান্ত নিলেন কে জানে। অপরাজিতা ক্লান্ত শরীরে ঢুলে ঢুলে দরজার সামনে আসলো। দরজার সামনে এসেই দেখতে পেল দরজার ভেতরে একটা কাগজ পড়ে রয়েছে, সাদা কাগজ। সেখানে কিছু লেখা রয়েছে। অপরাজিতা হাতের লেখা দেখে বুঝতে পারল এটা ইউসুফের। কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল, প্রিয় অপরাজিতা, আমাকে চলে যেতে হচ্ছে ঢাকা।
তোমার বাবা অনেক ভালো মানুষ, তাই কঠোর কোনো শাস্তির ব্যবস্থা করেননি। অথচ আমরা কিন্তু কোনো ভুল করিনি, তবুও দেখো এর ফল ভোগ করছি। মাঝে মাঝে পাপ না করেও কিন্তু পাপের ফল ভোগ করতে হয়, জানো? জেনে না থাকলে আমাদের পরিস্থিতিটা বুঝে নাও। পরিবারের সবাই চলে যাচ্ছে না, শুধু আমি আর ইয়াসিন একসাথে যাচ্ছি। সেখানে গিয়ে কি করব বুঝতে পারছি না। পড়াশোনা বলতে আমার বই পড়তে শুধু ভালো লাগে, অন্যথায় আর কিছু ভালো লাগে না। আমার দিনের বেশিরভাগ সময় কেটে যায় তোমার সাথে হাসি ঠাট্টা গল্পে আর বই পড়ায়। কিন্তু এখন সব ছেড়ে চলে যেতে হচ্ছে। খুব বেশি দিনের জন্য না, মাত্র 1 বছর। তারপর ফিরে আসবো তোমার কাছে। আগের মতো আড্ডা হবে, 2 কাপ চায়ে ছাদের মধ্যে তোমার বকবক শোনা হবে। এই বকবকানিটা আমি কত মিস করব সেটা হয়তো তুমি বুঝতে পারছো না। আমি তোমার জন্য আমার কিছু প্রিয় বই রেখে যাচ্ছি, ওগুলো মহসিনকে বললেই দিয়ে দেবে। আর পিচ্চুটাকে দেখে রাখিও, এত দুষ্টুমি করে ছেলেটা, তোমার সঙ্গে ওর মন ফুরফুরে রাখে। কখনো আমার জন্য মন খারাপ করিও না। আমি ফিরছি অতি শীঘ্রই। ইউসুফ চলে যাবার পর সব কিছু এলোমেলো লেগেছিল। হঠাৎ কোনো কিছুর শূন্যতায় বুক হাহাকার করেছিল। কিন্তু যে চলে গেছে সে কি করে ফিরবে? চিঠি পাঠাতে পারছি না, পাঠানো যায় কিন্তু ইচ্ছে করছে না। অথচ চাইছি এক্ষুনি কোনো অলৌকিক শক্তির মাধ্যমে ফিরে আসুক সে, আবার যেন তার উপস্থিতি লক্ষ্য করতে পারি। কাছে না গিয়ে দূর থেকে তাকিয়ে হলেও যেন চোখে তৃষ্ণা মেটাতে পারি। ভাবছি একটা চিঠি লিখবো, কিন্তু কি লিখবো? লিখতে বসলে কাগজের পর কাগজ চলে যাবে, তবুও কথা ফুরাবে না। সেখানে থাকবে রাগ, অভিমান, অগোছালো কিছু কথা। সে কি দূর থেকে আমার মনের কষ্ট উপলব্ধি করতে পারবে? হয়তো না। কি রে, কি করছিস? খেতে চলায়, তোর বাবা ডাকছে। হঠাৎ দরজার কপাট খুলে দাঁড়িয়ে থাকা মায়ের কণ্ঠে সম্বিত ফিরে পেল অপরাজিতা। হাতে কাগজ কলম নিয়ে কাঠের টেবিলে বসেছিল সে, একটা চিঠি লিখবে বলে। সে মাথা ঘুরিয়ে স্বল্প স্বরে বলল, যাচ্ছি, যাও। কি বললি? কি করিস ওখানে? কিছু না মা, যাচ্ছি। মা চলে গেল। এদিকে 1 ঘন্টা কাগজ কলম নিয়ে বসে থেকেও একটা শব্দ লিখতে পারেনি অপরাজিতা। কিছুই লেখার নেই, অথচ বুক ভরা কষ্ট। হয়তো কাছে থাকলে নির্দ্বিধায় সব উগড়ে দিত সে। এবার লিখতে শুরু করলো। প্রিয় ইউসুফ, কেমন আছো? আচ্ছা, আমাকে কি তোমার মনে পড়ে? হয়তো পড়ে না। আমি রাগ করেছি, ভীষণ রাগ। এবার এলে দেখবে কথা বলবো না, কখনোই না। ইতি অপরাজিতা। একটু লিখেই ক্ষান্ত হলো সে। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা স্বচ্ছ ন্যূনজল গড়িয়ে পড়ল চিঠিতে। হিসকি উঠছে বারবার। আজ 6 মাস হয়ে গেল ইউসুফকে দেখে না সে। যাকে একদিন না দেখলে রাতে ঘুম হতো না, তাকে ছাড়া নির্দ্বিধায় 6 মাস কাটিয়ে দিল কেউ। পরিস্থিতি কি না করতে পারে? 6 মাসের অতিবাহিত দিনগুলো কি সহজ ছিল? রাতগুলো কি সুখকর ছিল? বিচ্ছেদের যন্ত্রণা কতটা ভয়ানক হতে পারে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে অপরাজিতা। ছোট্ট চিঠিটা ডায়েরিতে লুকিয়ে রাখলো। ডায়েরিটা ইউসুফ উপহার দিয়েছিল। তেমন লেখালেখি করা হয় না। প্রতিটা দিন যাচ্ছে হতাশায়, দুশ্চিন্তায়, তীব্র ব্যথায়। এই কথাগুলো কি লিখে রাখার মতো? কি লিখব? লেখার মতো কোনো শব্দ অবশিষ্ট নেই আমার কাছে। তারপর কেটে গেল অনেক দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, তবুও ইউসুফ ফিরল না। এখন 1952 সাল পড়ল। এতদিনের স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে অপরাজিতা। নিয়মিত খায়, ঘুমায়, মাঝে মাঝে ইউসুফের দেওয়া বইগুলো পড়ে। এখন কেন জানি বই পড়ার প্রতি আলাদা ভালোবাসা জন্মেছে। একদিন ইউসুফ চলে আসলে তাকে গর্ব করে বলতে পারবো, তোমার দেওয়া সব বই পড়েছি। সেই অপরাজিতা আর আগের মতো নেই। কিন্তু কেউ তো আসে না। দীর্ঘ অপেক্ষার প্রহরগুলো কাটে না। একদিন সবাইকে চমকে দিয়ে হন্তদন্ত হয়ে ফিরে আসলো ইউসুফ, তার সাথে ইয়াসিন। তীব্র শীত উপেক্ষা করে সকাল সকাল হাজির হলো। তখন সদ্য গোসল সেরে আঙিনায় কাপড় মিলিয়ে দিচ্ছিল ইউসুফের আম্মা। ইউসুফকে দেখে বিস্ময়ে হাঁ হয়ে গেলেন তিনি। আজ কতদিন পর প্রিয় পুত্রকে দেখলেন তিনি। সেই 1.5 বছর আগে দেখেছিলেন। ইউসুফ আর ইয়াসিন সোজা মায়ের কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করল। ইউসুফের মায়ের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। ইয়াসিন সালাম করে বলল, কান্না বাদ দিয়ে বলেন, কেমন আছেন? এই শীতে গোসল করে ঠাই দাঁড়িয়ে আছেন, শীত করছে না? আমাদের গায়ে তো রীতিমতো কাঁপন ধরছে, চলেন ঘরে যাই, আগে খিদা লাগছে। উনি থামলেন না, আগের মতোই কাঁদতে থাকলেন। ইয়াসিন আবার বলল, ওসব কথা বাদ দাও তো, অনেক ঝামেলা, তাই না জানিয়ে ফিরতে হলো। ঢাকা শহরে যে অবস্থা, এখন কিছু একটা করতেই হবে। বাংলা ভাষার বদলে কি উর্দুতে কথা বলা যায় আম্মা? আপনি বলেন।
উনি এবার হেসে দুজনকে একসাথে জড়িয়ে ধরলেন, কান্না ভেজা কণ্ঠে বললেন, এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো তোদের? আসার সময় একটা চিঠিও দিবি না? ঝামেলা জড়াবো না মানে? ভাইয়া তো মিটিং মিছিল করা শুরু করে দিয়েছে। আমিও প্রতিদিন বিকেলে ভার্সিটি বন্ধুর সাথে মিটিং সমাবেশে যোগ দেই। এবার দেখব কি করে ওরা উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। তোরা এসব ঝামেলায় জড়াবি না। ঘরের ছেলে ঘরে ফিরেছিস, ভালো হয়েছে। এখানেই থাক, আর পড়াশোনা করা লাগবে না। তোর বাপের ব্যবসা দেখ, কাজে লাগবে। মায়ের মুখে এমন কথা শুনে মুহূর্তে মেজাজ গরম হয়ে গেল ইয়াসিনের। এসব ঝামেলায় জড়াবো না মানে? মায়ের ভাষার কথা বলল, সেটা অন্য দেশের মানুষ এসে হস্তক্ষেপ করবে, সেটা চলবে না, কখনোই না। প্রচণ্ড উত্তেজনায় বলেই ফেলল। কথাটা বলেই জিভ কাটল ইয়াসিন। চোখ ঘুরিয়ে ইউসুফের দিকে তাকিয়ে দেখল শক্ত চোখে রাগের ফুলকি বের হচ্ছে। রাতের ট্রেনে আসতে ইউসুফ পই পই করে ইশারায় বলে দিয়েছে এসব কথা যেন আম্মা না শোনে, তাহলে টেনশন করবে। শেষমেশ আর ঢাকা আসতেই দেবে না। কিন্তু উত্তেজনায় সব ভুলে গিয়েছিল সে। বাইরের কিছু কথা কানে আসতেই রুম থেকে ছুটে বের হলো অপরাজিতা। এটা তো ইয়াসিনের গলা, তাহলে ইউসুফও নিশ্চয়ই এসেছে। প্রচণ্ড উত্তেজনায় অপরাজিতা রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালো। ইউসুফকে দেখে যেন বিস্ময় হাঁ হয়ে গেল। সে এখনও বিশ্বাস করতে পারছে না, সত্যি কি এসেছে নাকি মনের ভুল। অনাকাঙ্ক্ষিত ভালো লাগায় কাঁপতে লাগলো শরীর। নিচে নামতে ইচ্ছে করছে, আবার লজ্জায় লাল নীল হয়ে রুমে ঢুকতে ইচ্ছে করছে, আবার ভীষণ অভিমানে আজ সারাটা দিন দেখা করবে না ভেবে বসে আছে। অদ্ভুত এই ভালো লাগাটা এমন ভয়ানক কেন? সেদিন রাতে ডিনার শেষে রুমের ভেতর প্রবেশ করলাম সবাই। এক রুমে আমরা 3 বন্ধু। কারেন্ট বরাবরের মতো চলে গেছে। আমার হঠাৎ মনে হলো এই অন্ধকারে একবার পুরাতন বাড়িটা ঘুরে দেখলে কেমন হয়। হয়তো ভয় পাবো, তবে মজা হবে। একটা অ্যাডভেঞ্চার টাইপ অবস্থা। তবে শ্রেয়া আর স্বপ্নের দিকে তাকিয়ে দেখলাম দুজন ভীষণ ব্যস্ত ফেসবুকিং দিয়ে। আমি কি একা যাব? আমি বিছানায় বসে দুজনের দিকে অডিও ভাষণ ছুড়লাম, কারণ এই অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না কাউকে, শুধু ফোনের আলো পাওয়া যাচ্ছে। শোন না দুজন, আমি জানি যতক্ষণ না ওদের ফোন নিয়ে নেব ততক্ষণই হু হু চলতেই থাকবে, তাই অন্ধকারে হাত চালিয়ে ধপধপ দুজনের ফোন কেড়ে নিলাম। এত অ্যাডিক্টেড, বাপরে বাপ। ফোন নিয়েই প্রশ্ন ছুড়লাম, তোদের সমস্যাটা কি বলতো? আমি যে এতক্ষণ ডাকতেছি মাথায় কথা ঢুকে না। আমি হাই তুলে বললাম, পারবো না, তার থেকে চল একটা অ্যাডভেঞ্চারে যাই পুরাতন বাড়িটায় এই অন্ধকারে। দারুণ না আইডিয়াটা? শ্রেয়াও রাজি হলো না। আমাকেই অজ্ঞতায় বেরিয়ে পড়তে হলো একা। যতই বলি অ্যাডভেঞ্চারে, এখন ভয় লাগছে। আমি পুরাতন বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। মেইন দরজা পেরিয়ে কুয়ার সামনে যেতেই কলিজা থক করে উঠল। হালকা আলো জ্বলতেছে কুয়োর সাইড থেকে। এমন একটা অদ্ভুত আলো দেখেই শরীরে কাঁপন ধরে গেল, ভয়ে ঘাম ছুটল শরীর দিয়ে। আমি অস্ফুট স্বরে বললাম, কে? কেউ প্রতি উত্তর করলো না। আলোটা দেখে মনে হচ্ছে কেউ সিগারেট খাচ্ছে। হঠাৎ নাকে সিগারেটের হালকা গন্ধ পেতেই ব্যাপারটা ক্লিয়ার হলাম। সেই লোকটা এখানে নাকি, যার সাথে দেখা করতে চাচ্ছি। আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতেই দেখলাম কেউ নেই এখানে। আশ্চর্য, কেউ নেই কিভাবে? তাহলে আলোটাই কোথা থেকে এলো? আর গন্ধ? হঠাৎ কুয়োর ওপাশ থেকে হুট করে কিছু একটা দাঁড়িয়ে পড়ায় চমকে উঠলাম। ভয় চোখ বন্ধ করে নিলাম। উফ, কেন যে মরতে এসেছি এখানে। সেই অন্ধকারে কুয়োর পাশে লোকটাকে বিড়ি ফুঁকতে দেখা গেল। অবশেষে ভয় কিছুটা কাটলো আমার। চারপাশে ঘুমোট অন্ধকার। এমন একটা অন্ধকার পরিবেশে একা একটা মানুষ কিভাবে বিড়ি ফুঁকছে জানা নেই আমার। আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর কারণে লোকটা উঠে বসলেন সেখান থেকে। আজ একদম নিশ্চুপ তিনি। আমাকে দেখে তেমন প্রতিক্রিয়াও করলেন না। একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো কুয়োর সাইডের ভাঙা প্লাস্টারে বসলেন। আমি একটু সামনে এগিয়ে কুয়োটাতে আলো ফেললাম। দেখার সাথে সাথে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল, ঝিমঝিম ভাব। আমি প্লাস্টারে বসতে চাইছিলাম, কিন্তু ভয়ের কারণে আর বসা হলো না। ওনার একটু সামনে দাঁড়িয়ে পেছনের পুরাতন দেওয়াল ঘেঁষে বসে পড়লাম। ওনার মুখে আলো ফেলায় চোখ কুচকে ফেলে বললেন, আলোটা সরা, চোখ জ্বলছে। আমি ফোনের আলোটা অন্যদিকে সরিয়ে মৃদু স্বরে বললাম, এত রাতে আপনি এখানে কেন? ভয় করে না? না, কিসের ভয় করবে? খানিকটা ভয়ঙ্করভাবে হেসে কথাটা বললেন লোকটা। অতঃপর আবার বলা শুরু করলেন, তুই আমার কাছে কিছু জানতে চাইছিলি, তাই না? বলবো, কিন্তু তুই টেহার নিয়ে আসছিস। বিড়ি খাবো, হা হা হা।
লোকটা সুন্দর করে কথা বলে, তার মাঝে কোনো আঞ্চলিক ভাষার ধাঁচ নেই। ওনার স্মরণশক্তি তীব্র বলেই মনে হলো, কিন্তু কে হতে পারেন উনি? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে শিক্ষিত মুসলিম। আমি টাকা দিতে গিয়ে দেখি পার্সটা তো রুমে রেখে আসছি, তাহলে দিব কিভাবে এখন? টাকা নিয়ে আসতে যদি আবার হারিয়ে যায়। ভাবলাম আজ এক্ষুনি সবটা জানতে হবে আমার। আমি নিম্ন কণ্ঠে বললাম, আজ আমার সাথে টাকা নেই, রুমে গিয়ে আনতে হবে। আপনি বরং এখনই সব বলুন, বলার পর টাকা দিতেছি। না না না, কিচ্ছুটি বলবো না, হা হা হা। উনি এমনভাবে হাসলেন যে হাসির শব্দে ছোট পুরাতন ঘরটাতে প্রতিধ্বনি হলো তীব্রভাবে। আমি স্পষ্ট বুঝলাম টাকা না হলে উনি কিছু বলবে না। আমি বসা থেকে উঠে বললাম, আপনি এখানেই বরং বসে থাকুন, আমি যাব আর আসব, কোথাও যাবেন না। আচ্ছা শুন, আসার সময় দেশলাই সাথে আনিস, আমারটা শেষ হয়েছে। আমার কাছে তো নেই, আমি বরং টাকা দিয়ে দেব, আপনি কিনে নিয়েন। কথাটা বলে তাড়াতাড়ি পুরাতন বাড়িটা থেকে বেরিয়ে আসলাম। এখনও কারেন্ট আসেনি। রাত হলে অবশ্য কখনোই কারেন্ট থাকে না। সিঁড়ি পেরিয়ে উপরের রুমে চলে এলাম। স্বপ্ন আর শ্রেয়া এখানে আপন মনে ফোন টিপছে। কেউ আসার শব্দে ফোনের আলোটা আমার দিকে ফেললো শ্রেয়া। আমাকে দেখেই বলল। আমি কোনো কিছুর জবাব না দিয়ে আমার রুমে এলাম। কিরে, কোথায় গিয়েছিলি? তোর অ্যাডভেঞ্চার কমপ্লিট? এখন কথা বলতেই ইচ্ছে করছে না। আমার অজানা কিছু জানার আগ্রহে ভেতরটা হাপ হাপ করছে। কি জানি কি হবে সেই অজানা। পার্স থেকে 50 টাকার একটা নোট বের করে ওদের রুমের মধ্যে দিয়ে আসতে যাব, এমন সময় স্বপ্ন বলে উঠল, কিরে কথা বলিস না কেন? বুঝে ধরেছে নাকি? আমি এবার উত্তর না দিয়ে থাকতে পারলাম না। থপ করে বিছানায় বসে স্পিডে বলতে লাগলাম, শোন না, যে জন্য এখানে এসেছি সেটা বোধহয় জানতে পারবো এখন। চাইলে আমার সাথে আসতে পারিস, কুইক। কথাটা বলে এই ক্ষণকাল দুজনের মনের অবস্থা বোঝার চেষ্টা করলাম। ওরা দুজন আর মুখের দিকে চাওয়া চাওয়াই করছে। আমি এত সময় না নিয়ে উঠতে যাব এমন সময় স্বপ্ন বলে উঠল, আরে আরে যাস কই, দাঁড়া আমি যাব। শ্রেয়ার দিকে তাকিয়ে আবার বললাম, আসবো নাকি? শ্রেয়াও না চাইতেও রাজি হয়ে গেল। একা এখানে থাকতে হয়তো ভয় পাবে বেচারি। আমি ওদেরকে সাথে নিয়ে উপর থেকে নিচে নামলাম। চারপাশে সব শুনশান। কারেন্ট চলে গেলেই এই বড় বাড়িটা ভুতুরে মনে হয়। চাইলে হরর মুভিগুলোর শুটিং এখানেই সেরে ফেলা সম্ভব। আমি চারপাশে চোখ বুলিয়ে দেখলাম কাউকে দেখা যাচ্ছে না। অতঃপর শ্রেয়া ও স্বপ্নকে নিয়ে একটু হেঁটে পুরাতন বাড়িটায় ঢুকে পড়লাম। ঢুকেই ফোনের আলো জ্বালিয়ে দেখলাম লোকটা এখনও বসে আছে কুয়োর পাশে, কোনো নড়াচড়াও করেনি। আমি ওনাকে চলে যেতে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটু সামনে গিয়ে ওনার সম্মুখে বসলাম। উনি আমাদের দিকে চোখ বুলিয়ে বললেন, তোর বন্ধু হয় এগুলা? আমি ওনার কথায় চমকে উঠলাম। আমার যে বন্ধু হয় তা জানলো কিভাবে উনি? এটা কি শুধুই কাকতালীয়? ওনার কথা শুনে স্বপ্ন আমার চোখ পাকিয়ে বলল, তুই এই লোকটার কাছে এসে সেই ইতিহাস জানতে এসেছিস, তাও আবার যে কিনা পাগল। আমি স্বপ্নের কথায় যথেষ্ট বিরক্ত হলাম। তীব্র কণ্ঠে বললাম, তুই থাক না, কোথায় পাগল বলছিস কেন? আমাদের কথোপকথনে ওনার ভাবভঙ্গির পরিবর্তন হলো না। উনি আগের মতোই ওনার ভয়ঙ্কর হাসি দিয়ে বললেন, টাকা এনেছিস তো? হ্যাঁ এনেছি, আপনি বলুন। উনি আমার কথা শুনে উঠে দাঁড়ালেন। ইতিমধ্যে তার বিড়ি খাওয়া শেষ হয়েছে। চারপাশ থেকে বিড়ির ভ্যাপসা গন্ধ আসছে। উনি লুঙ্গির কোমরের গিট থেকে একটা চাবি বের করলেন। চাবিটা নতুন চকচকে। চাবিটা বের করে আমার দিকে চাইলেন। আমি ভ্যাবলার মতো ওনার কর্মকাণ্ড দেখছি। উনি চাবিটা আমার হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, টাকা দে, তারপর সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আমি পার্স থেকে 100 টাকার নোটটা বের করে ওনার হাতে দিলাম। ভেবেছিলাম হয়তো লোকটা 100 টাকার নোট পেয়ে বিস্ময়ে হা হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই ঘটল না। টাকাটা নির্লিপ্তভাবে হাতে নিয়ে নিজের কোমরে লুঙ্গির ভাঁজে গুছলেন। অতঃপর আমাকে ইশারা করে পাশের রুমের দিকে নিয়ে গেলেন। দরজাটা বাহির থেকে একটা পুরাতন তালা দিয়ে বদ্ধ। উনি আরেকটা চাবি দিয়ে সেটা খুলে ফেললেন। রুমে প্রবেশ করে দেখলাম এখানেও ভয়ঙ্কর অন্ধকার। বোধহয় এই রুমে তেমন কেউ সচরাচর আসে না। শ্রেয়ার স্বপ্ন এবার কৌতূহলী দৃষ্টিতে লোকটার কর্মকাণ্ড দেখছে। লোকটা আমার হাত থেকে ফোনটা নিয়ে মেঝের মধ্যে রাখা কিছু শুকনো পাতার আলো ধরলেন। তারপর সেগুলো আরেক হাত দিয়ে সরিয়ে দিলেন। পাতাগুলো সরিয়ে দেওয়ার সাথে সাথে সেখান থেকে একটা গোপন দরজার মতো কিছু দেখা গেল। আমি অবাক হয়ে লোকটার কাজকর্ম দেখছি। স্বপ্ন আরও অবাক হয়ে শ্রেয়া আর আমার দিকে চাওয়াচাওয়ি করছে। শ্রেয়া একটু ভয় ভয় পাচ্ছে এসব দেখে। একটু পর স্বভাবে পড়ে। 1952 সাল জানুয়ারি 26 তারিখ।
বিকালের দিকে প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন হলো চারপাশ। সাধারণত বিকেলবেলা তেমন কুয়াশা পড়ে না, কিন্তু সেদিন পড়ল। অপরাজিতা গায়ে একটা কালো শাল জড়িয়ে ছাদের দিকে যাচ্ছে। একটু আগে মহাসিন এসে খবর দিয়ে গেছে যে ইউসুফ এখন ছাদের মধ্যে আছে। অপরাজিতা সকল রাগ অভিমান ভুলে নিজেই ছাদের দিকে যাচ্ছে। ইউসুফ এসেছে সকালবেলা, অথচ একবারও দেখা করতে আসেনি। কি জানি এতদিন পর আমায় মনে রেখেছে কিনা, হয়তো এক প্রকার ভুলেই গেছে আমায়। আমার প্রত্যাশা ছিল অনেক বড়, ইউসুফ আসবে, এসেই আমায় একটিবার দেখার জন্য উন্মাদ হয়ে যাবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। ইউসুফ বাড়িতে এসে সবার সাথে দেখা করল, নিজের বাবা মা ভাই অপরাজিতার বাবা মায়ের সাথেও দেখা করল, অথচ একবার আমায় মনে পড়ল না। অপরাজিতা অভিমান করল, ভীষণ অভিমানে সে নিজেও রুম থেকে বের হলো না। সে ভেবেছিল তার অভিমান ভাঙাতে ইউসুফ আসবে, বদ্ধ দরজার সামনে গিয়ে ঠক ঠক আওয়াজ করে তার উপস্থিতি জানাবে। আমি কিছুক্ষণ পর দরজা খুলে দিয়ে প্রচণ্ড অভিমানে তার সাথে কোনো প্রকার কথা বলবো না, কিন্তু তার হলো কই। দুপুর কেটে গিয়ে বিকেল হলো, তবুও তার দেখা মিলল না। শেষে নিজের সব রাগ অভিমান ভুলে যেতে হচ্ছে দেখা করতে। ছাদে পা দিতেই অপরাজিতা লক্ষ্য করল সেই কৃষ্ণচূড়ার ছায়াতলে দাঁড়িয়ে শীতে কাঁপছে কেউ, গায়ে শুধু সাদা পাঞ্জাবি, অথচ সত্য প্রবাহের কবলে তার শরীর কাঠ হয়ে যাচ্ছে। সে কি পাগল হয়ে গেল? এমন ঠান্ডায় কেউ এই পোশাক ছেড়ে ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকে? আশ্চর্য। অপরাজিতার নিজের শাল গা থেকে নামিয়ে ইউসুফের সামনে দাঁড়ালো। হঠাৎ সামনে কাউকে দেখায় চমকে উঠল ইউসুফ। এতক্ষণ সে আকাশের দিকে চোখ বন্ধ করেছিল। হঠাৎ কারো পায়ের শব্দে তার ধ্যান ভাঙে। কনকনে ঠান্ডার এই মুহূর্তে গায়ে সামান্য পাঞ্জাবি এঁটে নিয়েছে ইউসুফ। তার মানে ঠান্ডার কোনো স্পর্শ নেই, বরং সেখানে জ্বলছে ভয়ঙ্কর আগুন। কিভাবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব? ভেতরে সেই অনল, বাইরের শীতল তাপমাত্রাকে অগ্রাহ্য করে ফেটে বেরিয়ে আসতে চাইছে। নিতান্তই সহজ চাওয়া। আমরা মায়ের কাছ থেকে প্রথম বাংলা ভাষা শিখেছি, সেই ভাষার এমন অপমান কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। অপরাজিতা সেখানে দাঁড়িয়ে আকাশবাণী তাকিয়ে থাকা ইউসুফকে শুভ্র মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। ঠান্ডায় চুপসে যাওয়া বদনে হিংস্রতার ছায়া, ঠোঁট টকটকে লাল, কোকড়া চুলগুলো আগের থেকে বড় হয়েছে, এখনও কাটেনি। খারাপ লাগছে না, বরং আগের থেকেও সুন্দর লাগছে। অপরাজিতা শুষ্ক কণ্ঠে বলল, ঠান্ডা লাগছে না, এখানে এইভাবে দাঁড়িয়ে থাকে কেউ, অনেক বাতাস। ইউসুফ আকাশ হতে মুখ ফিরিয়ে অপরাজিতার দিকে দৃষ্টি রাখল। সেই পরিচিত কণ্ঠস্বর, পরিচিত মুখশ্রী। আজ অনেকদিন পর বাসায় ফিরল সে। কথা দিয়েছিল বাসায় ফিরে আসলে সব আগের মতো থাকবে, আগের মতো একসাথে আড্ডা দেওয়া হবে, হাসি ঠাট্টা দুষ্টুমি সব আগের মতোই চলবে। কিন্তু তা হয়নি। ঢাকা গিয়ে পুরো মানসিকতায় পরিবর্তন হয়েছে। বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় ঘটেছে, তবে অপরাজিতাকে ভোলে দিছে। সারাদিনের মিটিং মিছিল শেষে রাতে হোস্টেলে ফিরলে ক্লান্তি ঘিরে ধরত, তখন অপরাজিতা নামক কোনো মানবীর শূন্যতা ঘিরে ধরত প্রচণ্ডভাবে। যাকে নিয়ে প্রতিটা দিন শুরু হতো, সেখানে তার অনুপস্থিতিতে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে মস্তিষ্কে। ঢাকায় এসে 2 মাস বিষণ্ণতায় ঘিরে ধরলেও আস্তে আস্তে সব কেটে গিয়েছিল। অপরাজিতা তার কোনো ভাবভঙ্গি খুঁজে না পেয়ে আবার বলল, আমায় ভুলে গিয়েছো? আমি কে? তোমার জীবনে আমার মূল্য আছে কিনা সব ভুলে গিয়েছো, তাই না? আমি তো এমন ইউসুফকে কখনো দেখিনি। মিয়ে আসা কণ্ঠে কথাটা বলে চোখ নামিয়ে ফেলল অপরাজিতা। ইউসুফ কোমল দৃষ্টিতে তাকালো। সেই আগের মতোই অপরাজিতার চোখে মুখে অভিমান দেখতে পেল ইউসুফ। কিন্তু সেই অভিমান ভাঙানোর জন্য কি সেই আগের ইউসুফ কি আছে? না, নেই। থাকলে হয়তো এমন অনুভূতি শূন্য মানুষ হয়ে থাকতো না সে। হয়তো অপরাজিতার এই মন খারাপের বিঘ্ন ঘটাতে নানা পদ্ধতি অবলম্বন করত। আজ কিছুই ভালো লাগছে না। ইউসুফ অপরাজিতার দিকে ঘুরল। ঠান্ডায় কাঁপা কাঁপা দুটো হাত অপরাজিতার কোমল গালে রাখল। সাথে সাথে কেঁপে উঠল অপরাজিতা। পুরনো অনুভূতির সাথে নতুন আরেক অপরিচিত অনুভূতির সৃষ্টি হলো। অভিমানগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেল। চোখের জল নির্বিঘ্নে গালে গড়ে ঝর্ণার ন্যায় কপল বেয়ে ঝরতে লাগলো। ইউসুফ হাত দিয়ে অপরাজিতার মুখটা ঘুরিয়ে নিজের চোখের সম্মুখে রাখল।
বৃদ্ধা আঙুল দুটো দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। ইউসুফ চোখের ইশারায় বলল, তোমার চোখে কান্না মানায় না প্রিয়, বরং সেই চোখে লাজুকতা ভর করলে দারুণ লাগে। লজ্জা পাবে আরেকবার? কিন্তু আমি তো তোমাকে আগের মতো লজ্জায় ফেলতে পারছি না অপরাজিতা। আমি এমন কেন বলতে পারো? অপরাজিতা সেই চোখের দিকে তাকিয়ে আরেক দফা কান্নায় ভাসালো নিজেকে। হঠাৎ কি হলো জানি না, সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরল সে। ছেড়ে দিলেই বোধহয় হারিয়ে যাবে। ইউসুফ আর অপরাজিতার বাবা নামে বন্ধু হলেও প্রকৃত বন্ধু বোধহয় হতে পারেনি। ইউসুফের বাবা সবসময় চাইতো পুরো এলাকাটা নিজের আয়ত্তে আনার জন্য, কিন্তু পারত না। যখন গ্রামে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী, সেখানে এমন আবদার নিতান্তই অমূলক। তিনি চাইতেন অপরাজিতার বাবাকে কোনোভাবে এই এলাকা থেকে বিদায় করে বোধহয় সব কিছু নিজের হয়ে যাবে। এই বাড়ি, এই বিশাল সাম্রাজ্য, অবশ্য সেখানকার বেশিরভাগ জায়গা জমি সব অপরাজিতার বাবার। তিনি অনেকভাবে অপরাজিতার বাবাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে আপনার স্থায়িত্ব বজায় রাখা অনেক কঠিন হয়ে যাবে, কারণ এখন পাকিস্তান আমল চলছে। কিন্তু অপরাজিতার বাবা কখনো রাজি হতেন না। তিনি বাংলার মানুষ, বাংলাকে ছেড়ে কোথাও যেতে রাজি নন। তাছাড়া এখানে তার পিতৃপুরুষেরা বংশানুক্রমভাবে ছিল, সেখানেই তার সব সম্পদ। এসব ছেড়ে কোথায় যাবেন তিনি? সকলভাবে বোঝানোর চেষ্টা করার পরেও যখন তিনি বুঝলেন না, তখন ইউসুফের বাবা অধৈর্য হয়ে বললেন, যেভাবেই হোক এই বাড়িটা তার চাই। বাড়িটার কারুকাজ ছিল অসাধারণ। এই লোভে পড়েই ইউসুফের বাবা শেষ পর্যন্ত অন্য পথ অবলম্বন করলেন। এলাকার মুসলিম কিছু তরুণ ছেলেদের নিয়ে লুকিয়ে সমাবেশ করলেন। এই খবর বাড়িতে কেউ জানত না, এমনকি ইউসুফ বা ইউসুফের মা পর্যন্ত না। তিনি কয়েকশো গুন্ডা ভাড়া করলেন, যারা প্রতিনিয়ত লুকিয়ে অপরাজিতার বাবাকে নানাভাবে হুমকি দিতে থাকলেন তিনি যেন এই এলাকা থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। প্রথম দিকে কয়েকদিন পর পর হুমকি দিলেও একসময় প্রতিনিয়ত লুকিয়ে হুমকি দিতে থাকলেন। যখন সেটাতেও কাজ হলো না, তখন একবার অপরাজিতাকে অপহরণ করে নিলেন গুন্ডারা। এবার অপরাজিতার বাবা টনক নড়ল, আর থাকা যাচ্ছে না এখানে। অবশ্য সেদিনই ফিরিয়ে দিয়েছিল গুন্ডারা, কিন্তু এভাবে আর কত, চলে যেতেই হবে। কিন্তু এই এলাকা ছেড়ে কোথায় যাবেন তিনি? কলকাতায় ব্যবসা রয়েছে, সেখানে থাকা যাবে। সেখানে থাকার অবশ্য সুবিধাও রয়েছে, ওখানকার ব্যবসাটা ভালোভাবে চলবে। কিন্তু যে বাড়িটায় এত বছর ধরে ছিলেন, সেখান থেকে কিভাবে চলে যাবেন তিনি? ইউসুফের বাবা একদিন আঙিনায় টেবিলের উপরে জায়গা জমির কাগজপত্র দেখছিলেন। তখন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। এমন সময় সেখানে অপরাজিতার বাবা উপস্থিত হলেন। ইউসুফের বাবাকে জমির কাগজপত্র এমনভাবে ঘাটাঘাটি করতে দেখে তিনি বললেন, কিরে জমির কাগজপত্র দেখছিস যে, কি অবস্থা তোর? ইদানিং তোকে দেখতেই পাচ্ছে না, ব্যস্ত নাকি? কথাটা বলেই একটা চেয়ার টেনে বসে পড়লেন তিনি। ইউসুফের বাবা কাগজ হতে দৃষ্টি সরিয়ে বললেন, এই আর কি, হালকা ব্যস্ত বলতে পারিস। শোন, তোর কথাটাই মানতে হচ্ছে, এই দেশে আর থাকা যাচ্ছে না। চারদিকে এত শত্রু পড়ছে যে আমাকে এখানে থাকতে দেবে না। কথাটা শুনে চমকে উঠল ইউসুফের বাবা। এটাই তো তিনি এতদিন ধরে চেয়েছিলেন। অবশেষে সেটা সত্যি হতে চলল। তিনি কাগজপত্র গুছিয়ে নিতে নিতে বললেন, সত্যি চলে যাচ্ছিস নাকি? তুই চলে গেলে এই বাড়িটা দেখবে কে? এখানকার সব কিছু দেখাশোনা করবে কে? কেন, তুই পারবি না? একটু দেখে শুনে রাখিস, খুব তাড়াতাড়ি ফিরবো। কথাটা শুনে মনে মনে একটা পৈশাচিক হাসি হাসলো ইউসুফের বাবা। দেখাশোনা করব, তাও আবার আমি? এসব তো আমার। মনে পুলক থামিয়ে গম্ভীর কণ্ঠে তিনি বলেন, সে দেখা যাবে। ইয়াসিন পালিয়ে ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা করছে। খবরের কাগজে পড়েছিল ঢাকার অবস্থা তেমন ভালো না। এখন যেভাবেই হোক ঢাকায় ফিরতে হবে। ইউসুফকে এসে সংবাদটা দিতে সেখানে তার বাবা এসে হাজির। তিনি শক্ত কণ্ঠে বলে গেছেন, এলাকার বাইরে যেন কেউ বের না হয়, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কথাটা শুনে ইয়াসিন ভয়ে শেষ, অথচ ইউসুফ নির্লিপ্ত। কিছুক্ষণ পর সেখানে অপরাজিতা এসে হাজির। চারপাশে অন্ধকার নেমে এসেছে। আজ ফেব্রুয়ারি 19 তারিখ। ঠান্ডা একেবারে জেঁকে বসেছে। আস্তে আস্তে হয়তো একটু গরম পড়বে। ছাদের ছোট্ট রুমে উদাসীন হয়ে বসে আছে ইউসুফ। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। এসব দুশ্চিন্তা মাথার ভিতর কুড়ে কুড়ে খাচ্ছে। কাউকে বলতে পারছে না। সব কথা কি লিখে প্রকাশ করা যায়? আল্লাহ কেন আমাকে বাকশক্তি না দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন? কি চান তিনি?
আমি কখনো বাংলা ভাষায় কথা বলতে পারিনি, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে বাংলা ভাষায় কথা না বলতে পারলে এ জীবন রেখে কি লাভ। কথা না বলার যে কি কষ্ট, যেটা আমার থেকে কে ভালো জানে। নিজের মাতৃভাষার বদলে অন্য ভাষাকে নিজের ভাষা হিসেবে চালিয়ে দেয়া কি বাকশক্তি কেড়ে নেওয়া নয়? আমার আর এ দেশের এমন পরিস্থিতির মাঝে পার্থক্য তাহলে কি? হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে তাকালো ইউসুফ। অন্ধকারেও লক্ষ্য করলো এটা অপরাজিতা। তার শরীর থেকে সবসময় এক অন্যরকম সুবাস বের হয়, যা চারপাশকে জানিয়ে দেয় এটা অপরাজিতা। সকাল সকাল ঘটে গেল আরেকটা তরতাজা ঘটনা। ইউসুফ ঘুম থেকে উঠতে না উঠতেই শুনতে পেল ইয়াসিন পালিয়েছে, যার অর্থ ঢাকা চলে গেছে। রাতের দুশ্চিন্তায় ঘুমটাও তেমন হয়নি। আবার সকাল সকাল এমন খবর শুনে হতবাক হওয়ার চরম পর্যায়ে পৌঁছে গেল সে। এই ছেলে যে সত্যি সত্যি পালিয়ে যাবে ভাবতে পারেনি ইউসুফ। আমার মনটা কাল থেকে বিক্ষিপ্ত হয়ে আছে অপরাজিতার কণ্ঠ দেখে। ওরা নাকি চলে যাবে কলকাতা। এটা কোনো কথা? ঠাট্টা করে বললো নাকি সিরিয়াসলি বললো ভেবে পায়নি সে। রাত তখন 8টা কি 9টা। ছাদের ছোট্ট ঘরটাতে মন খারাপকে সঙ্গী করে বসে আছে ইউসুফ। বাবার কড়া নির্দেশ ঢাকা যাওয়া যাবে না। পাকিস্তান সরকার 144 ধারা জারি করতে পারে আজকের মধ্যেই। ঘরের ছেলে ঘরেই থাকবে, তাদের কেন এমন ঝামেলায় জড়ানো দরকার? এমন আদেশ শুনে বাবা মায়ের অন্তর্ভুক্ত ইউসুফ চুপসে গেছে প্রায়। কি করবে ভেবে পাচ্ছে না। ইয়াসিনের মতো পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনতেও পারছে না। এটা নিতান্তই ছেলে মানুষই ছাড়া কিছুই নয়। এমন সময় পিঠে কারো হাতের স্পর্শে পেছনে ফিরল ইউসুফ। মুখশ্রী না দেখেও বুঝতে পারল এটা অপরাজিতা। কিন্তু রাতের বেলা ছাদে উঠে আসা একদমই উচিত হয়নি। অপরাজিতা কেন কথা না বলে হাতে থাকা মোমবাতিটা টেবিলের ওপর রাখল। দেশলাই দিয়ে মোমবাতিটাকে আগুন ধরালো। সাথে সাথে আলোকিত হয়ে গেল ছাদের ছোট্ট ঘরটা। অনেকদিন ধরে কেউ না আসায় ময়লার স্তূপ পড়ে গেছে একেবারে। চারপাশ থেকে ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। অপরাজিতা ফু দিয়ে টেবিলের ময়লা সরানোর চেষ্টা করতে করতে বলল, কাল আমরা এখান থেকে চলে যাচ্ছি, মনে পড়বে আমায়? অপরাজিতার কণ্ঠে এমন কথা শুনে চমকে উঠল ইউসুফ। চলে যাচ্ছি মানে কি? কোথায় চলে যাচ্ছে? কেন চলে যাচ্ছে? মজা করছে নাকি? ইউসুফ বসা থেকে উঠে পড়ল। টেবিল থেকে একটা খাতা আর কলম উঠে লিখতে শুরু করল। পাগল হয়ে গেছো? কোথায় যাওয়ার কথা বলছো? ইউসুফ আরও একবার অবাক হলো। এই এলাকায় এমন ঘটনা ঘটেছে কি করে? কিন্তু সে কি জানতো তার জন্মদাতা পিতাই এসবের মূল হোতা? সে আবারও লিখতে শুরু করল। সত্যি চলে যাচ্ছ? ফিরছো কবে? আমি ফিরছি না। কি বলছো কি? এই বাড়িটা তো তোমাদের, এখান থেকে আবার তোমরা কোথায় চলে যাবে? তোমাকে ছেড়ে যখন একটা বছর থাকতে পেরেছি, তখন বাকি জীবনটাও অনায়াসে কাটিয়ে দিতে পারবো। অবশ্য এই বাড়ি ছেড়ে থাকতে পারবো কিনা জানি না। কথাটা বলতেই অপরাজিতার চোখ দুটো টকটকে লাল হলো, কণ্ঠ নিচু হলো, চোখ দিয়ে অনবরত পানি বের হলো। অথচ নিজেকে শান্ত রাখার কি অগাধ প্রয়াস। ইউসুফ কলম দিয়ে তাড়াতাড়ি লিখতে শুরু করলো। হাত কাঁপছে, লেখা যাচ্ছে না। এখন যদি কথা বলার শক্তিটুকু পেতাম। তুমি যেও না অপরাজিতা, তুমি যেও না। তুমি চলে গেলে একা হয়ে যাবো আমি, ভীষণ একা। এই বিশাল দুনিয়া আমার বেঁচে থাকার অবলম্বনটুকুও থাকবে না। বেঁচে থেকে হয়তো মৃত হয়ে যাব, এমন কথা মুখেও আনবে না তুমি। খাতায় লেখা ছোট ছোট শব্দগুলো পড়তেই হিচকি উঠে যাচ্ছে অপরাজিতার। কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। সে কোনো রকমে স্বল্প স্বরে বলল, আস্তে আস্তে ভুলে যাবে আমায়। এখানেই হয়তো আমাদের শেষ দেখা। বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি ফিরব শীঘ্রই। কথাটা বলেই অতি দ্রুত ছাদ থেকে নেমে পড়ল অপরাজিতা। আচমকা এক হাওয়ায় নিভে গেল টেবিলের ওপরে জলজলে মোমবাতিটা। চারপাশে অন্ধকার ঘনীভূত হলো, প্রগাঢ় অন্ধকার। অপরাজিতা আর একটু এখানে থাকলে বলতো এটা অমঙ্গলের চিহ্ন। আর আমি হেসে হেসে লিখতাম, আমি বিশ্বাস করি না তোমার কুসংস্কার। এতক্ষণ মনোযোগ সহকারে সেই অপরিচিত লোকটার কথা শুনছিলাম আমরা। সব ঘটনা একটা ডায়েরির অংশ। ডায়েরির নাম অপরিচিতার ডায়েরি। ডায়েরিটা কোথায় আছে লোকটা জানে না, তবে ছোটবেলায় পড়েছিল সেই ডায়েরি। তারপর হঠাৎ নিজ ঘর থেকে উধাও। এটা কিভাবে সম্ভব? গল্পের শেষটা জানার জন্য শ্রেয়া আর স্বপ্ন উদ্গ্রীব হয়ে বসে আছে। তাদের সামান্যতম বিরক্তি এখন কাজ করছে না।
অপরাজিতার জীবন নামক গল্পের শেষটুকু আমার প্রত্যক্ষেই ঘটা, শুরুটুকুও তার মুখেই শোনা। শুধু তার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকা ইউসুফের শেষ পার্টটা জানা হয়নি, সেটাও জানা হয়ে যাবে। লোকটা আরেকটা সিগারেট ধরালো, ক্লান্ত কণ্ঠে বলল, বাকিটুকু কাল শুনিস, আজ ঘুম পাচ্ছে। স্বপ্ন বিরক্ত কণ্ঠে বলল, প্লিজ বলেন আঙ্কেল, না হলে রাতে ঘুম হবে না আমাদের। আমিও ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কাল আমরা চলে যাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ। বাকিটুকু বলেই আমরা এখান থেকে শান্তিতে চলে যেতে পারবো। আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। উনি আর কথা বাড়ালেন না, সিগারেটে একটা লম্বা টান দিয়ে আবার বলা শুরু করলেন। ইয়াসিন চলে যাওয়ায় ইউসুফের বাবার রেগে মেগে আগুন। গ্রামে বাবার পরিচিত দুজন লোককেও ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইয়াসিনকে খোঁজার জন্য, কিন্তু এই বিশাল ঢাকা শহরে কোথায় খুঁজবে তাকে? হোস্টেলের ঠিকানা আছে, কিন্তু সে যে ধূর্তবাস, ওখানে থাকবে বলে মনে হয় না। ইউসুফ সকাল থেকে মূর্তির ন্যায় রুমের ভিতর ঠায় বসে আছে, জানালা দিয়ে উদাস হয়ে আকাশ দেখছে। সকাল গড়িয়ে বিকেল হলো, অপরাজিতা চলে গেছে। বাবা তার থেকে বাড়ির সকল কাগজপত্র নিজের করে নিয়েছে। কি হবে এসব করে? এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমি আর কতক্ষণ আছি? অথচ তার সম্পদের কি লোভ! এই লোভ ধ্বংস একদিন করবে তাকে। বাড়িতে কেউ নেই, কাজের লোকটাও চলে গেছে, তবে তার ছোট্ট ছেলেটা এখানেই আছে। মহসিনের সাথে মাঝে মাঝে খেলে, একসাথে স্কুলে যায়। নাম আফতাব হোসেন। ওর পড়াশোনার সব দায়িত্ব বাবা নিয়েছে। ছেলেটা বিনয়ী, ভদ্র, লাজুক। দেখতে দেখতে সেদিনটা কোনো রকমে কেটে গেল। আজ 21শে ফেব্রুয়ারি। ইউসুফ রেডিওতে শুনছে পাকিস্তানি পুলিশ 144 ধারা জারি করেছে। কয়েকজন একসাথে রাস্তায় নামলেই কেল্লাফতে। ইয়াসিনকে নিয়ে ইউসুফের ভয় হয়। ছেলেটা কিছু বোঝে না, তবে বাংলা ভাষার দাবি আদায়ে পাগল প্রায়। এদিকে অপরাজিতার অনুপস্থিতিটা ক্রমে ক্রমে ইউসুফকে জ্বালিয়ে মারছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একলা একা এই বিশাল বাড়িটাকে মরুভূমি ছাড়া কিছু মনে হচ্ছে না। সেদিনের বিকালের দিকে খবর এলো ছাত্ররা মিছিল বের করেছে। সেই মিছিলে পুলিশ গোলাগুলি করেছে, অনেক আহত নিহত হওয়ার খবরও শুনেছে। সেখানে যদি ইয়াসিনের কিছু হয়, আম্মা কান্নাকাটির রোদ শুরু করে দিয়েছেন। মহসিন স্তব্ধ, বাবা মনে মনে বিধ্বস্ত, আর আমার মনে অপরাজিতাকে হারানোর শোক। আমি আর এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছি না। আমার মতো একজন মানুষ এই পৃথিবীতে থাকার থেকে না থাকাই ভালো। বাংলা ভাষার কথা বলার জন্য হৃদয় ফিরে যায়। কথা না বলার যে কি কষ্ট তা আমি বুঝতে পারি। চারদিকটা কেমন এলোমেলো লাগছে। হঠাৎ করে মনে হলো অপরাজিতার জন্য হুবহু একটা ছবি তুলেছিলাম আমি, সম্পূর্ণটা পেন্সিলে আঁকা। অনেকদিন একটানা পরিশ্রম করে জীবনের সেরা ছবিটা এঁকেছিলাম, সেটা তাকে দেওয়া হয়নি। ভেবছিলাম একদিন হঠাৎ করে চমকে দেব। কথাটা মনে হতেই ডুকরে কেঁদে উঠল ইউসুফ। মাথা ভন ভন করছে, মনে হচ্ছে মাথার চারদিকে মৌমাছি ক্রমাগত ভোঁ ভোঁ করছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমার অপরাজিতাকে লাগবে। আমার কথা কেউ বোঝে না কেন? আমি কেন চিৎকার করে সবাইকে বলতে পারছি না, তোমরা আমার অপরাজিতাকে এনে দাও। সেদিন ইউসুফ হঠাৎ করে সিদ্ধান্ত নিল আত্মহত্যা করে বসবে। চরম ভুল সিদ্ধান্ত। এই পৃথিবীতে আর এক মুহূর্তও নয়। আমার মুখের ভাষা পুরোপুরি বোঝার জন্য একটা মাত্র মানুষ ছিল, সেও চলে গেল। কোথায় থাকবো আমি? আমি বাবার হারাম টাকায় আর এক মুহূর্ত চলতে পারবো না। বাড়ি থেকে পালিয়ে গেল, কারোর সাথে কথা বলতে পারবো না। আমার তো মুখের বলি নেই। অপরাজিতার জন্য একটা চিঠি লেখা দরকার, জীবনের শেষ চিঠি। আর দিক বিদিক চিন্তা না করে ইউসুফ পানি ওঠানোর কুয়ায় চলে গেল। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। মৃত্যু অতি সন্নিকটে। মৃত্যু আসলে মানুষের মস্তিষ্ক বোধহয় এমন করে কাজ করা বন্ধ করে দেয়। ইউসুফ বুঝতে পারল। রুমের ভেতর থেকে একটা চক বের করল। চকটা নিয়ে মাঝে মাঝে ছবি আঁকত সে। এটাও অপরাজিতার সহজ আবদার। কিন্তু আজকে এই চক দিয়ে কোনো ছবি আঁকা হবে না, এই চক দিয়ে মৃত্যু লেখা হবে। মৃত্যু। বাড়িতে আম্মা আর আফতাব ছাড়া কেউ নেই। আম্মা কান্নাকাটিতে রুমের ভিতর ডুবে আছে। বাবা আর মহসিন ঢাকায় ইয়াসিনকে খুঁজতে চলে গেছে। এটাই সুযোগ। বাবার ভয়ে মিছিলে অংশগ্রহণ করা হয়নি। এই মুখ আমি কাকে দেখাবো? তার থেকে মরে গিয়ে সব থেকে বেঁচে যাওয়াই ভালো।
সে চক দিয়ে সম্পূর্ণ হস্তে কুয়োর চারপাশে স্পষ্ট অক্ষরে লিখল, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমার অপরাজিতাকে চাই। তারপর আর কোনো চিন্তা ভাবনা না করে কুয়োতে নির্দ্বিধায় ঝাঁপ মারল। গল্পটা এখানেই শেষ নাও হতে পারত, ঘটল অন্য কিছু। কুয়োতে ঝাঁপলে কেউ মরে না, কিন্তু অসাবধানতায় ইউসুফের মাথা লেগেছিল কুয়োর সাইডে লোহা আর পাথরে, যার কারণে মাথা ফেটে মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে ইউসুফের মৃত্যু হয়। ঘণ্টাখানেক পর আফতাব পানি তুলতে এসে দেখে লাশ। লোকটা পুরো গল্প বলেই ক্ষান্ত হলেন। আমি নির্বাক শ্রেয়ার দিকে তাকিয়ে দেখি সে কাঁদছে। স্বপ্ন আমার মতো স্থির, হতবাক। লোকটা ঝটপট বললেন, মহসিন থেকে সাবধান, ওর বাবার রক্ত ওর শরীরে, এখান থেকে চলে যা, চলে যা। আচ্ছা, আপনার পরিচয় তো দিয়ে যান। আমি আফতাব। আমাকে শিক্ষিত বানাইছেও ওরা, পাগল বানাইছেও ওরা, ওরা মুখোশ, ওদের থেকে সাবধান। কথাটা বলে উনি নিজেই উঠে পালিয়ে গেলেন। নিচের দরজাটা খোলা হয়নি, পাতাগুলো সরানো হয়েছে মাত্র, কিন্তু ভাঙা ক্ষুদ্র হৃদয়টা আর গল্পটা বাড়াতে চাইল না। আমি স্বপ্ন আর শ্রেয়াকে নিয়ে রুমের ভেতরে চলে এলাম। এখনও কারেন্ট আসেনি, আজ না আসলেও ক্ষতি নেই। পরদিন সকাল সকাল নাস্তার টেবিলে নির্দ্বিধায় মহসিন দাদুকে বলে ফেললাম, আজ আমরা চলে যাচ্ছি এখান থেকে। ভার্সিটিতে একটা দরকারি কাজ আছে, এক্ষুনি চলে যেতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, ইউসুফ দাদুর ডায়েরিটা দিয়ে দিন, ওখান থেকেই সব জানা যাবে। উনি আমাদের মুখের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালেন, তারপর কিছু না ভেবেই নিজের রুমে চলে গেলেন আর ডায়েরিটা দিয়ে দিলেন। ভাঙা কণ্ঠে বললেন, অপরাজিতা দিদি খুব ভালো ছিলেন মা, সৃষ্টিকর্তা ওনার আত্মাকে শান্তি দিক। সেদিন বিকেলে মুগ্ধার সাথে দেখা হলো। এই বাড়ির লোকগুলো অদ্ভুত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে পাপ। আমি আমার দাদির জায়গা জমি ভাগ নিতে আসিনি, কিন্তু তাদের চোখে মুখে দেখেছি আতঙ্ক। আমি মুগ্ধের মুখোশটা উন্মোচিত করতে চাই না। উনি আমার চোখে সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষের পাপ থাকতে নেই। আমি আজ চিরতরে চলে যাচ্ছি এখান থেকে। হয়তো বাংলাদেশ থেকে চলে যাব। মন টিকছে না, চারপাশের অক্সিজেনগুলো কেমন বিষাক্ত রূপ নিচ্ছে। সেদিন একটা ভ্যান ডেকে কাদো কাদো গলায় মহসিন দাদু বিদায় দিলেন। আমি ভেবে পেলাম না একটা মানুষ এমন সুনিপুণ অভিনয় করেন কি করে। শ্রেয়া, স্বপ্ন, আমি চললাম এই শহর থেকে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাসে উঠে দীর্ঘশ্বাস ফেললাম। আমি জানি এখনো অনেক রহস্যের জাল উন্মোচন করা বাকি, কিন্তু মন চাইছে না। আমার দুদিকে দুটো মানুষ আমাকে বলছে দুটো ভিন্ন কথা। আমার দাদিমা আমাকে বলেছে, এই কথাগুলো তোর কাছেই রাখিস, কখনো কাউকে বলিস না, যাতে ইউসুফের পরিবারের মানুষগুলো শেষ বয়সে কষ্ট পায়। ইউসুফ দাদু বলেছে, সব কথা মাইকিং করে জানিয়ে দাও। আমার বাবা অপরিচিতদের বাড়ি জমি সব নিজের করে নিয়েছে, সব অবৈধ। আমি নিশ্চুপ। শ্রেয়া কাল থেকে তেমন কথা বলছে না। স্বপ্নের মতো হাসি খুশি মানুষটা হঠাৎ করেই নিভে গেছে। হাতে থাকা ডায়েরিটা খুলে সরাসরি শেষ পৃষ্ঠায় চলে গেলাম। চিঠি। প্রিয় অপরাজিতা, একটা ছোট্ট চিঠি লিখব। জানি না কখনো তুমি পাবে কিনা, কিন্তু লিখতে প্রচণ্ড ইচ্ছা করছে। না লিখে শান্তি পাচ্ছি না। আজ 21শে ফেব্রুয়ারি, ঠান্ডায় চুপসে গেছি প্রায়। আজও সেই সাদা পাঞ্জাবি পরেই আছি, ক্লান্ত শরীর। তুমি থাকলে হয়তো তোমার গায়ের দামি শালটা আমার শরীরে জুড়ে দিতে না? তুমি জানো, তোমার এই শালটার লোভে কতদিন এভাবে সাদা পাঞ্জাবি পরে তোমাকে দেখিয়ে বেরিয়েছি। তুমি ভেবেছো আমি বোধহয় পাগল। উদ্ভট কথা বলছি, তাই না? কিন্তু আমি তেমনই। তোমার কাছ থেকে বকা খাওয়ার লোভে কড়া রোদে নিজেকে ঠায় দাঁড় করিয়ে দিয়েছি। তোমাকে জ্বালিয়েছি, আর তুমি ভেবেছো আমি পাগল। রোদে কেউ ভাবে দাঁড়িয়ে থাকে? কিন্তু তুমি ছাড়া আজ আমি একা হয়ে গিয়েছি। কেন বলো তো? মনে হচ্ছে পৃথিবীতে আমি একলা একা মানুষ, বেঁচে থাকার অধিকার নেই। তোমাকে লিখে জানাতে খুব কষ্ট হচ্ছে যে আমি কথা বলতে চাই, তা আবার বাংলা ভাষায়। তোমার মতো স্পষ্ট শব্দে বলতে চাই, তুমি লাবণ্যময়ী, তুমি সুন্দর, কিন্তু বলা হলো না, আর চাইলেও বলতে পারবো না কখন। ঢাকা শহরে মিছিলে গোলাগুলি করছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ভাই সেখানে শহীদ হয়েছে, কিন্তু আমি করছি না। সব থেকে নিকৃষ্ট পাপ। বুঝনি কি বলতে চাইছি? হ্যাঁ, ঠিক ধরেছ, আমি আত্মহত্যা করছি। আমার বাবা তার দুটো ছেলেকে হারালো টাকার লোভে। তোমার ছাড়া এই পৃথিবীটা আমার কাছে শূন্য মরুভূমি মনে হয়। সেই মরুভূমিটা ঘনকাল থেকে যায়, চিরকাল না। আমায় মাফ করে নিও অপরাজিতা, ভালো থেকো। এটি তোমার সুদর্শন পুরুষ। আমি ডায়েরিটা স্পর্শ করলাম, অনুভব করলাম ইউসুফ দাদু হাসছে আর আমার দিকে চেয়ে চেয়ে বলছে, দাদা দাদির প্রণয়ের চিঠি পড়ছিস?
লজ্জা লাগে না? আমি মনে মনে হেসে বললাম, এটা ব্যর্থ প্রেমিক প্রেমিকার গল্প। তোমায় চিরকাল মনে রাখবো দাদু। কিন্তু তোমার অপরিচিতা চিঠিটা পড়তে পারলো না। আমি ডায়েরিটা বন্ধ করলাম, ডান হাত দিয়ে জানলার গ্লাস খুলে দিলাম। আচমকা এক দমকা হাওয়ায় লন্ডভন্ড করে দিল আমার চুলগুলো পড়লো স্বপ্নের মুখে। অন্যদিন হলে হয়তো কয়েকটা গালি ছুড়ে দিত, কিন্তু আজ কিছুই করলো না, চোখ বন্ধ করে রইল। আমি ওর থেকে মুখ ফিরিয়ে শ্রেয়ার মুখের দিকে চাইলাম। বেচারা ক্লান্ত শরীরে চোখ বন্ধ করে আছে। ডায়েরিটা আরেকবার ছুঁইলাম। এ কি, এখনো দাদু হাসছে? কি সুন্দর সেই ভুবন মাতানো হাসি। এইভাবেই তাহলে আমার নিষ্পাপ দাদিমাকে পাগল বানিয়েছিল। উনি আমার মাথায় হাত রেখে বললেন, তোর দাদি ছিলেন লাবণ্যময়ী, অপরূপা। তার কণ্ঠে, সৌন্দর্যে, ব্যক্তিতে আমি নিজেই পাগল হয়ে গেছিলাম।